হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অর্গানিক কেমিস্ট্রি লেকচার 9-এ। আজকে আমরা যেটা করবো, আমাদের সমানোর যে বাকি পার্টটুকু আছে সেই থিওরি আমরা সেটা শেষ করে ফেলবো, কেমন? আচ্ছা। সবাই আশা করি অনেক ভালো আছো। আমাকে একটু জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আমিও আমার এন্ড থেকে একবার একটু চেক করে দেখি যে সব ঠিকঠাক মতো আছে কিনা, কেমন? এরপরে হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি। আর আমি আশা করতেছি সবাই তোমরা কিন্তু ওই যে সমানতার যে প্রথম পর্ব অর্থাৎ লেকচার 8, সবাই লেকচার 8টা দেখে আসছো, কেমন? একটা জাস্ট সেকেন্ড, আমি একটু চেক করে দেখি যে সব ঠিকঠাক মতো আছে কিনা, তারপরে হচ্ছে আমি শুরু করে দিচ্ছি। ওকে, একটা মিনিট জাস্ট আমাকে সময় দাও। হ্যাঁ, একটা মিনিট জাস্ট আমাকে সময়। ওকে, সব ঠিকঠাক মতো আছে। তাহলে চলো আমরা তাহলে শুরু করি, আসো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের কিন্তু অলরেডি তোমার হচ্ছে যে ভাই গাঠনিক সমানতাটা শেষ। আমরা আলোচনা করবো এখন তোমার হচ্ছে স্টেরিও সমানতা নিয়ে। দেখো, তোমাদেরকে আমি বেসিক পার্থক্য কি বলছিলাম স্টেরিও সমানতার বেলায়, যে স্টেরিও সমানতার ক্ষেত্রে তোমার কিন্তু গাঠনিক সংকেত সেম হবে, আণবিক সংকেত সেম হবে, বাট ত্রিমাত্রিক বিন্যাসটা কী হবে বলো তো, ভিন্ন হবে, কেমন? আচ্ছা, দেখো এটা ডেফিনেশন এখানে বলতেছে যে এখানের মধ্যে কিন্তু আণবিক সংকেতটা একই হবে। আমরা যদি একটু এটাকে মোটা করে দিই, দাও এখানে দেখাই তোমাকে, আসো এখানে কিন্তু আমাদের আণবিক সংকেত একই আণবিক সংকেত হবে, আবার একই সাথে কিন্তু এখানে কী হবে বলো তো, একই গাঠনিক সংকেতও হবে। কিন্তু তাদের ক্ষেত্রে কী হবে বলো তো, তাদের ক্ষেত্রে ত্রিমাত্রিক অবস্থান বিন্যাসের ভিন্নতা থাকবে। ঠিক আছে, ভিন্নতা থাকবে। এই ত্রিমাত্রিক অবস্থান বিন্যাসের ভিন্নতা থাকার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে কি দেখা যাবে, পার্থক্য দেখা যাবে। তো এইসব যৌগকে আমরা কি বলে থাকি, স্টেরিও সমাণু বলে থাকি। আর এই ধর্মটাকে আমরা বলতেছি স্টেরিও সমানতা। এই ধর্মটাকে আমরা বলতেছি স্টেরিও সমানতা। দেখো জিনিসটা বোঝা গেছে কিনা। তাহলে আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের তোমার হচ্ছে যে গাঠনিক সমানতায় কি হইতো, আণবিক সংকেত একই থাকতো, বাট গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন থাকতো। বাট স্টেরিও সমানতাতে আণবিক সংকেত একই থাকবে, গাঠনিক সংকেত একই থাকবে, জাস্ট ত্রিমাত্রিক বিন্যাসটা কি থাকবে বলতো, ভিন্ন থাকবে। ঠিক আছে, একটা লাইন এখানে একটু জাস্ট পড়ে রাখো। এই লাইনটার অর্থ কি আমরা একটু পরে বুঝবো। সেটা হচ্ছে স্টেরিও সমানুর ত্রিমাত্রিক চিত্রকে কনফিগারেশন বলে। বা এটা এখনো বুঝি নাই, এটা আস্তে আস্তে তোমাকে আমি বুঝাবো, কেমন? আচ্ছা। তো আমরা কিন্তু বেসিক্যালি দেখছিলাম যে স্টেরিও সমানতাকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো, 2 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলছিলাম তোমার হচ্ছে জ্যামিতিক সমানতা বা সিস্টান্স সমানতা, আর একটাকে আমরা বলছিলাম কি বলতো, তোমার আলোক সমানতা। তোমাদের মনে আছে কিনা দেখো, যদি মনে না থাকে তাহলে আমি একটু মনে করাই দিই যে তোমার স্টেরিও সমানতাকে যদি তুমি নাও, একটু মনে করাই দিয়ে আসো। স্টেরিও সমানতাকে যদি তুমি নাও, স্টেরিও সমানতা, এটাকে কিন্তু তুমি ফার্দার 2টা ভাগে ভাগ করতে পারো। এটাকে ফার্দার তুমি 2 ভাগে ভাগ করতে পারো। একটা ছিল আমাদের জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, বা বা সিস ট্রান্স সমানতা, সিস ট্রান্স সমানতা। এটাকে আমরা কি বলতাম, সিস ট্রান্স সমানতাও আমরা বলতাম, কেমন? আর আরেকটা ছিল তোমার কি বলতো, এখানে আরেকটা ছিল তোমার কাছে হচ্ছে যে আমাদের আলোক সমানতা, আলোক সক্রিয় সমানতা, কেমন? এটা আরেকটাকে আমরা বলতাম আলোক সক্রিয়, আলোক, শুধু আলোক সমানতাও বলা হয়, কেমন এটাকে, বা আলোক সক্রিয় সমানতাও বলা যায়। আলোক সক্রিয় সমানতা, প্রতিটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করা হবে। আমাদের গুরু দায়িত্ব, আজকে আমার দায়িত্ব হবে এই 2টা জিনিসকে নিয়ে আলোচনা করা, ঠিক আছে? ওকে। তাহলে আমরা দেখছিলাম স্টেরিও সমানতা 2 প্রকার ছিল, এবং আমি ফার্দার বলছিলাম এটাকে কিন্তু আরও 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস সমাণু, একটা হচ্ছে ট্রান্স সমাণু। এটাকে কিন্তু আবার ফার্দার 2 ভাগে ভাগ করা যায়। দেখো, এটাকে ফার্দার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস সমাণু, আর আরেকটাকে আমরা কি বলে থাকি বলতো, আরেকটাকে আমরা বলে থাকি ট্রান্স সমাণু। ওকে, আরেকটাকে আমরা বলে থাকি তোমার এখানে ট্রান্স সমাণু। একটা হচ্ছে সিস সমাণু, আরেকটা তোমার হচ্ছে ট্রান্স সমাণু। ট্রান্স সমাণু ভাই, এগুলো জিনিসগুলো কি আজকে আলোচনা করে দিব, টেনশন নিও না। ট্রান্স সমাণু, তাহলে এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারছি। ওকে, এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারছি। সেমভাবে আমরা এটাকে কিন্তু এই আলোক সক্রিয় সমানুতাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারতাম। একটাকে আমরা বলতাম ডানাবর্তী বা ডেক্সট্রো বা ডি সমাণু। একটা আমরা কি বলতাম, একটাকে আমরা বলতাম ডানাবর্তী, ডানাবর্তী বা ডেক্সট্রো, ডেক্সট্রো বা ডি সমাণু, ডি সমাণু। আর আরেকটাকে আমরা বলতাম বামাবর্তী, বামাবর্তী বা লেইভো, লেইভো বা এল সমাণু, বা এল সমাণু, ছোট হাতের এল সমাণু। এই 2টা ভাগ ছিল।
রাইট? ওকে, দেখো তাহলে আমরা এই দুই ভাগে ভাগ করতাম, এটা একটা ভাগ ছিল, আবার এটা একটা ভাগ ছিল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা তাহলে এখানে দাগ দিয়ে দিই আরও, এটাকে আমরা ফার্দার দুই ভাগে ভাগ করতাম। দেখো এগুলো কিন্তু আমাদের আগে থেকেই পরিচিত, তাই না? ওয়ালাইকুম আসসালাম। দেখো এগুলো কিন্তু আমাদের আগে থেকেও পরিচিত, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট একটু করে তুমি মনে রাখবা। হ্যাঁ, চলো আমরা তাহলে দেখাই। এখন আমরা তাহলে ফার্স্ট আগে কী আলোচনা করব? জ্যামিতিক সমানতা নিয়ে, এরপর হচ্ছে আমরা সিস সমান এবং ট্রান্স সমান নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের পাঠে আলোচনা থাকবে আলোক সক্রিয় সমানতা নিয়ে, তখন আমরা ডেক্সটো আর লেইভো নিয়ে আলোচনা করব। চলো আমরা নেক্সটে চলে দিয়ে আসো। নেক্সট আমরা তাহলে প্রথমে আলোচনা কী দিয়ে স্টার্ট করতেছি? প্রথম আলোচনা স্টার্ট করতেছি আমরা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা দিয়ে। কেমন? প্রথম আলোচনা স্টার্ট করতেছে আমাদের এখানে জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা দিয়ে। তো জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা বলতে আসলে কী বোঝানো হয়, চলো তোমাকে আমি বোঝানোর চেষ্টা করি। আসো, এটা বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে আগে। জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা তুমি যদি বুঝতে চাও, একটা জিনিস বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মুক্ত আবর্তন। আগে চলো মুক্ত আবর্তন বুঝে আসি, পরে আমরা এটাতে আসতেছি। কেমন? তাহলে আমি চলো তোমাকে আগে একটু করে বুঝাই। এখানে আমরা আসবো, তবে এটা বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে মুক্ত আবর্তন। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, তার নাম হচ্ছে মুক্ত আবর্তন। মুক্ত আবর্তন, মুক্ত আবর্তন, যেটাকে আমরা বলি ফ্রি ফ্রি রোটেশন, ফ্রি রোটেশন। ঠিক আছে, যেটাকে আমরা বলি ফ্রি রোটেশন। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, মুক্ত আবর্তন বা ফ্রি রোটেশন জিনিসটা কি। খেয়াল করো, ধরো আমি বললাম একটা কার্বনের সাথে আর একটা কার্বনের সিঙ্গেল বন্ড আছে। কি আছে? সিঙ্গেল বন্ড আছে। কথা বুঝিও, সিঙ্গেল বন্ড আছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো তো, ধরো এদিকে একটা কার্বন আছে, এখানে ধরো এখানে একটা কার্বন আছে তোমার, তো এদের মধ্যে সিঙ্গেল বন্ড আছে। তো সিঙ্গেল বন্ড থাকলে কী হবে দেখো, তুমি চাইলে এটাকে মাঝ বরাবর ধরে এই পুরো জিনিসটাকে এভাবে রোটেশন করাইতে পারো, কেউ কিন্তু বাধা দিবে না। আবার চাইলে এদিক দিয়ে এভাবে রোটেশন করাইতে পারো, কেউ কিন্তু বাধা দিবে না। এভাবে রোটেশন করাইতে পারো, কেউ কিন্তু বাধা দিবে না, কারণ এটা সিঙ্গেল দড়ি, একটা সিঙ্গেল বন্ড। এটা এটা একটা সিঙ্গেল বন্ড। এখানে একটা কার্বন, এখানে এই দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন আছে, এই কার্বন আছে, সিঙ্গেল বন্ড। তুমি চাইলে যে কোনো দিকে কিন্তু মাঝ বরাবর ধরে রোটেশন করাইতে পারো। তাহলে এখানে কিন্তু মুক্ত আবর্তন সম্ভব। তাহলে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে কিন্তু কি সম্ভব বলো তো? মুক্ত আবর্তন, আবর্তন সম্ভব। বাট প্রবলেমটা লাগে কোথায়? যে কার্বন কার্বন যখন ডাবল বন্ড হয় বা ট্রিপল বন্ড হয়। ধরো আমি আগে ডাবল বন্ড তোমাকে বোঝানোর চেষ্টা করি। আসো, ধরো কার্বন কার্বন তুমি ডাবল বন্ড নিছো, ঠিক আছে? তুমি এখানে কার্বন কার্বন ডাবল বন্ড নিছো, তাহলে কি হবে দেখো। তাহলে খেয়াল করে দেখো তো, কার্বন কার্বন ডাবল বন্ডটাকে যদি আমি ডিটেলস একটু আঁকতে চাই, তাহলে ডিটেলস তোমরা যারা মোলের পর্যায়ে ধরো পড়ে আসছো, তারা কার্বন কার্বন ডাবল বন্ডকে ডিটেলস আঁকতে পারার কথা। কীরকমভাবে আগে ভাই? এই যে দেখো একটা কার্বনকে আমরা এখানে দিয়ে থাকি, তার একটা বন্ডকে আমরা এইভাবে দেখাই। দেখো মনে আছে কিনা, দেখো একটা কার্বনকে আমরা এইভাবে দিয়ে তার একটা বন্ডকে আমরা এইভাবে দেখাই, তাই না? আর সেইমভাবে কি করি, আরেকটা কার্বনকে আমরা এখানে দিই, তার একটা বন্ডকে আমি এখানে দেখাই দিই। দেখো এটা 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 কিন্তু একটা সিগমা বন্ধন, এটা কিন্তু একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন। এর পাই বন্ধনটাকে কিভাবে দেখাই? এদিকে একটা হাত আঁকি, দেখো পাই বন্ধনকে কিভাবে দেখাই? এদিকে একটা হাত আঁকি, এদিকে একটা হাত আঁকি, ওকে, এদিকে একটা হাত আঁকি আমরা, আর এদিক দিয়ে একটা হাত আঁকবো আমরা, আর এদিক দিয়ে একটা হাত আঁকবো আমরা। এগুলোকে আমরা এরকম দাগ দিয়ে দিই, এটাকে আমরা এখানে দাগ দিয়ে দিই, এটাকে আমরা এখানে দাগ দিয়ে দিই, এটা আমরা দাগ দিয়ে দিই। এগুলো তোমরা মোলের পর্যালোচনা পড়ে আসছো। আর এদের ক্ষেত্রে এই পাশাপাশি কি তৈরি হয় বলো তো? এখানে এই যে পাশাপাশি, এই পাশাপাশি যে বন্ধনটা তৈরি হয় নীল কালার যেটা দেখাচ্ছি, বেসিক্যালি এটাই হচ্ছে কি বলতো? পাই বন্ধন। এটাই হচ্ছে পাই বন্ধন, এটাই হচ্ছে পাই বন্ধন, তাই না? এই যে দেখো আমরা বলছি যে তোমার এখানে এটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা বন্ড উপরেরটা, আর নিচের এবং উপরেরটাকে মিলে কি বলতো? একটা পাই বন্ড। দেখো তো এই চিত্রটাকে সবাই বুঝতে পারছো? এই চিত্রটা যদি বুঝে থাকো এবং মূলের পর্যালোচনা পড়ে আসো, তাহলে আমাকে একটু বাই বাই জানে হতো। এই চিত্রটাকে সবাই বুঝতে পারছো? মৌলের পর্যালোচনা পড়া লাগবে না, জাস্ট এটা আইডিয়াটা থাকলেই হবে যে এটাকে এইভাবে চিত্রটা আঁকে। এবার আমাকে একটু তুমি বলো, এখানে কি মুক্ত আবর্তন সম্ভব কিনা? খেয়াল করে দেখো, তুমি আগে কিন্তু শুধু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ছিল, অর্থাৎ শুধু এটা ছিল, এগুলা ছিল না। তখন তুমি এটাকে ধরে, এটাকে মাঝ বরাবর ধরে যে কোনো দিকে রোটেশন করে দিতে পারতা। বাট এবার প্রবলেমটা কি?
তোমার তুমি যদি এটাকে রোটেশন করানোর ট্রাই করো, এটাকে রোটেশন করানোর ট্রাই করো, এটা কিন্তু আর রোটেশন হচ্ছে না, তোমার এখানে একটা প্যাচ বেজে যাবে, এখানে একটা প্যাচ বেজে যাবে। দেখো আমি তোমাকে বলি, যদি তুমি এটাকে ধরো ধরো এই যে এটাকে ধরো তুমি মানে রোটেশন করতে যাচ্ছ, এটাকে তুমি রোটেশন করতে যাচ্ছ, প্রবলেমটা হবে কোথায়? এরা তো আর সরতেছে না, একই টাইমে দুইজনকে রোটেশন করানো যায় না। তো তখন যেটা হয়, এটা যদি রোটেশন হয়, এটা কিন্তু এগুলো কিন্তু ফিক্সড অবস্থানে আছে, এগুলো কিন্তু কি অবস্থানে আছে, এগুলো কিন্তু ফিক্সড অবস্থানে আছে, এগুলো কিন্তু ফিক্সড অবস্থানে আছে, এই যে এগুলো এগুলো কিন্তু ফিক্সড অবস্থানে আছে, কোনটা? এগুলা। তাহলে তখন কাহিনী কি হবে, এখানে একটা প্যাচ লেগে যাবে না? দেখো তো এখানে আমরা প্যাচ লেগে যাবে না একটা, মানে তুমি চাইতেছো এই যে এটাকে রোটেশন করাইতে, বাট এরা থাকার কারণে, এই পাইবন্ডগুলো থাকার কারণে, এদের মধ্যে দুর্বল আকর্ষণ থাকার কারণে এখানে কিন্তু একটা প্যাচ লেগে যাবে, তুমি মানে মুক্ত আবর্তন সম্ভব হচ্ছে না। বাট এখানে কিন্তু কোনো প্যাচ লাগানোর অপশনই নেই এই জায়গাটায়। যে দেখো এটাকেও তুমি কিন্তু চাইলে রাখতে পারো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটাকে, ওটাকে চাইলে কীভাবে রাখতে পারো, এই যে কার্বন দিবা একটা, এখানে একটা সিঙ্গেল বন্ড দিবা এভাবে করে, আর এখানে একটা কার্বন দিবা, এই যে এখানে একটা সিঙ্গেল বন্ড দিয়ে দাও, শেষ। দেখো এখানে কিন্তু কোনো পাই বন্ড নাই, এটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এখানে কিন্তু তুমি চাইলে কি করতে পারবা, ফ্রি রোটেশন করতে পারবা, এখানে কিন্তু কোনো বাধা দেওয়ার মতো কেউ নাই বা মোচড় খাওয়ার মতো কেউ নাই, এখানে তুমি ফ্রি রোটেশন করতে পারবা। বাট এই জায়গাটাতে কি ফ্রি রোটেশন পসিবল না, কেন বলো তো? কারণ এরা ফিক্স থাকার কারণে কি হয়, এটাকে যদি তুমি ঘুরাও তাহলে যে ঘটনাটা ঘটবে, এদের সাথে এদের একটা প্যাচ লেগে যাবে, তাই এখানে কিন্তু মুক্ত আবর্তন সম্ভব না। তাহলে এই যে বুঝতে পারছো কিনা দেখো, যে তোমার কেন পাই বন্ড যেখানে থাকবে, অর্থাৎ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকুক, সেখানে কিন্তু কি সম্ভব না বলো তো, মুক্ত আবর্তন সম্ভব না। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, যে সিঙ্গেল বন্ডে মুক্ত আবর্তন সম্ভব, তাহলে আমি বলতে পারি ডাবল বন্ডের ক্ষেত্রে সম্ভব না, আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে সম্ভব না। তাহলে এখানে কিন্তু মুক্ত আবর্তন সম্ভব সম্ভব নয়। তুমি যদি এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড নাও, সেখানেও কিন্তু কি সম্ভব না বলো তো, মুক্ত আবর্তন সম্ভব না। এই জায়গাতেও কিন্তু তোমার কি সম্ভব না, তুমি যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড নাও, এখানেও তোমার কি সম্ভব না বলো তো, মুক্ত আবর্তন সম্ভব না। ওই পাই বন্ড থাকার কারণে এখানে প্যাচ লাগবে। মুক্ত আবর্তন সম্ভব নয়। হোপফুলি তুমি আইডিয়াটা এখানে বুঝতে পারছো। আরও একটা যৌগ আছে যাদের মুক্ত আবর্তন সম্ভব না। কীরকম যৌগ? ধরো চাকরিক যৌগ যেগুলা, মানে তোমার এখানে ধরো চাকরিক যৌগকে তুমি নিছো, তো চাকরিক অ্যালকেনের চাকরিক যৌগ যেগুলো আছে, অ্যালকেনের চাকরিক যৌগ কীরকম? ধরো এরকম একটা যৌগ তুমি নিছো, একটা চাকরিক যৌগকে তুমি নিছো, তো চাকরিক যৌগের বেলায়ও কিন্তু কি সম্ভব না, মুক্ত আবর্তন সম্ভব না। তাহলে মনে রাখবা, এই যে অ্যালকেনের চাকরিক যৌগে, অ্যালকেনের চাকরিক যৌগে, বা শুধু চাকরিক যৌগ লিখলে তাও হবে, যে চাকরিক যৌগে মুক্ত আবর্তন সম্ভব না, কারণ এটা চক্রাকার অবস্থায় যুক্ত অবস্থায় আছে। তো তুমি চাইলেই এটাকে রোটেশন করাতে পারবা না, কারণ তখন এদের মধ্যে আবার প্যাচ লেগে যাবে, কারণ এরা কানেক্টেড অবস্থায় আছে। মোটামুটি কানেক্টেড থাকলেই মুক্ত আবর্তন সম্ভব হয় না। তাহলে চাকরিক যৌগে কি সম্ভব না বলো তো, মুক্ত আবর্তন সম্ভব না, মুক্ত আবর্তন সম্ভব নয়। দেখো তো আমাকে একটু বলো তো ভাই, এই পৃষ্ঠাটা আমি বুঝতে পারছি? যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু বাই বাই জানিও, যে ভাই এই পৃষ্ঠাটা আমি বুঝতে পারছি। পাই বন্ধন না, না তুমি চাইলে এখানে তুমি কি করতে পারবে না, পাই বন্ধনকে নিয়ে ঘুরতে পারবে না একসাথে, না পারবে না। কেন পারবে না বলো তো? কারণ দুইটার শক্তি কিন্তু আলাদা। তো তুমি ধরো সিগমা বন্ডকে ঘুরাইতে যে শক্তি লাগবে, পাই বন্ডকে ঘুরাইতে কিন্তু সেম অ্যামাউন্ট শক্তি না, শক্তি কিন্তু ডিফারেন্ট হবে অবশ্যই, কারণ পাই বন্ড হচ্ছে দুর্বল। তো তুমি একই এনার্জি দিয়ে দুজনকে ঘুরাইতে পারবা না, একই এনার্জি দিয়ে দুজনকে ঘুরাইতে পারবা না, যে কোনো একজনকে ঘুরাইতে পারবা। তুমি পাইকে ঘুরানোর চেষ্টা করো, দেখবা সিগমা ঘুরবে না, তখন আলটিমেটলি প্যাচ লাগবেই। প্যাচ তখনই লাগবে না যদি দুজন একসাথে ঘুরতো। বাট এখানে যেটা প্রবলেম হয়, যে দুজনের এনার্জি কিন্তু ডিফারেন্ট, পাই বন্ডের এনার্জি দুর্বল, সিগমা বন্ডের এনার্জি স্ট্রং। তাহলে কিন্তু তোমার এখানে ওই দুইটার এনার্জি ডিফারেন্স হওয়ার কারণে একই এনার্জি দিয়ে দুজনকে তুমি ঘুরাইতে পারবা না। বুঝছো কথা? কেন তুমি পারবা না? নাসিম কোয়েশ্চেন করছিলা, বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ওকে গুড, সবাই বুঝতে পারছো? তাহলে এইবার আসো আমরা তোমার দেখার চেষ্টা করি যে এরকম মুক্ত আবর্তন না হইলে কি হয়। এখানে আমি এখনো ডেফিনেশন তোমাকে পড়াচ্ছি না, ডেফিনেশন একটু পরে পড়াচ্ছি। দেখো তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে এখানে একটা যৌগ নেওয়ার চেষ্টা করি। আসো তো চিন্তা করে দেখো, তোমার এখানে আমি এখানে 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 দেখে আসো, চিন্তা করে দেখো, ধরো কার্বন আর কার্বনের একটা ডাবল বন্ড নিছি, কার্বন আর কার্বনের একটা ডাবল বন্ড নিছি, কার্বন আর কার্বনের একটা ডাবল বন্ড নিছি।
তারপর নেওয়ার পরে ধরো এখানে একজন কানেক্টেড আছে, এখানে একজন কানেক্টেড আছে, ধরো এখানে একজন কানেক্টেড, এখানে একজন কানেক্টেড। তাহলে চিন্তা করে দেখো, ধরা যাক এই জায়গাতে কি আছে বলো তো, এই জায়গায় ধরো একটা সাপোজ যে কোনো একটা এ কেউ একজন আছে, এখানে ধরো বি নামক কেউ একজন আছে, আবার এখানে ধরো এ নামক একজন আছে, এখানে ধরো বি নামক একজন আছে। ভাই এ বি তো কিছুই বুঝতেছি না, একটা কাজ করি তাহলে আসো, একটা কাজ করি আসো আমরা তাহলে। একটা এক্সাম্পল স্বরূপ এখানে আমি হাইড্রোজেনকে দিচ্ছি একটা, এখানে আমি একটা CH3 কে দিচ্ছি, এখানে আমি একটা হাইড্রোজেনকে দিচ্ছি একটা, একটা CH3 কে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি তোমাকে একটা কোশ্চেন করতেছি, খেয়াল করো। এইখানে আমি তোমাকে একটা বক্স করে দিই, দেখো যে এখানে এই এই অংশটাতে, এই অংশটাতে এখানে কি রোটেশন করা পসিবল? এই অংশটাতে রোটেশন পসিবল না? তুমি বলো রোটেশন পসিবল না, এখানে রোটেশনটা পসিবল না। তো চিন্তা করে দেখো, এখানে যেটা হয়েছে এটা একটা তাহলে ফিক্স, এখানে ধরো কার্বন, এখানে ধরো কার্বন। এবার চিন্তা করো এই দুইটার মধ্যে ডাবল বন্ড আছে, এটাকে ডাবল বন্ড হিসেবে চিন্তা করো। এটাকে কি চিন্তা করো? এটাকে ডাবল বন্ড হিসেবে চিন্তা করো। তাহলে এখানে একটা কার্বন, এই জায়গায় একটা কার্বন, তাহলে এদের মধ্যে ডাবল বন্ড আছে। আর এখানে একটা শাখা আছে, আর এখানে আর একটা শাখা আছে। বুঝছো জিনিসটা? মানে আমি তোমাকে দেখাই, এখানে একটা শাখা আছে, আর ধরো তোমার কাছে হচ্ছে এই জায়গায় আর একটা শাখা আছে, এই জায়গায় এইভাবে একটা শাখা আছে। তাহলে এটা কিন্তু ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এটা হাইড্রোজেন, এটা CH3। তো এটা কিন্তু রোটেশন করতে পারবে না, এটা কিন্তু ফিক্স থাকবে। বাট তুমি চাইলে কি করতে পারো, এদেরকে কিন্তু পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারো, এদেরকে পরস্পর এই সরি ইয়ে হয়ে গেছে, হ্যাঁ যাই হোক। দেখো মানে আমি যেটা বলতে চাচ্ছি এখানে তোমার, আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, এটা কার্বন আর এটাও কার্বন, এখানে ডাবল বন্ড ঠিক আছে, বাট এখানে একজন আছে, এই জায়গায় একজন আছে। ভিজুয়ালাইজ করো, তুমি চাইলে এটাকে ধরে এটাকে কিন্তু এভাবে ঘুরাইতে পারো, তাই না? তাহলে কি হবে, এটা একবার আপে থাকবে, একবার ডাউনে চলে যাবে, এভাবে কিন্তু তুমি রোটেশন করে, মানে এটাকে তুমি তো ফিক্স করে রাখছো, এই জিনিসটাকে ফিক্স করে রাখছো, এই জিনিসটাকে ফিক্স করে এই জিনিসটা এবং এই জিনিসটাকে কিন্তু তুমি কি করতে পারো, চাইলে রোটেশন করাতে পারো। বুঝতেছো কিনা দেখো, বুঝছো? মানে আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে এই এইটাকে ফিক্স রেখে এই জিনিসটাকে আর এই জিনিসটাকে পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি। তখন স্ট্রাকচারটা কীরকম হবে, এই যে কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড, কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড, কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড। আর এই জায়গায় দেখো আমি এই এই এই- এটাকে দাও, এটাকে এটাকে দেখো, এই জায়গায় এবং এই জায়গাকে ফিক্স রাখলাম, অর্থাৎ এই জায়গায় কারা কারা আছে, হাইড্রোজেন এবং CH3 আমি ফিক্স রাখলাম। এই পুরো অংশটাকে ফিক্স রেখে আমি কি করতে পারি, চাইলেই আমি চাইলেই এটাকে রোটেশন করে দিতে পারি। তখন এখানে কি হবে, এখানে আমার হাইড্রোজেনটা তখন নিচে নেমে যাবে, হাইড্রোজেন নিচে নেমে যাবে, আর এটা CH3 হয়ে যাবে। দেখো তো এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, যে তোমার এটাকে ফিক্স রেখে, এটাকে ফিক্স রেখে খেয়াল করো, এটাকে একটা কার্বন, এটাকে একটা কার্বন চিন্তা করো, এখানে এটাকে ডাবল বন্ড হিসেবে চিন্তা করো, ডাবল বন্ড হিসেবে, দুইটা বন্ড হিসেবে চিন্তা করো। তারপর তুমি এটাকে ফিক্স রেখে দেখো, এর সাথে কিন্তু এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা CH3 আছে। এখন এটাকে স্থির রেখে তুমি চাইলেই কিন্তু এভাবে রোটেশন করাতে পারো, তাই না ভাই? চাইলে এভাবে রোটেশন করাতে পারো, তাহলে মানে এটাকে নিচে এটাকে উপরে এভাবে নামাইতে পারো। ক্লিয়ার জিনিসটা? দেখো তো তাইলে এবারে এই ত্রিমাত্রিক বিন্যাসটাকে ভিন্ন করে আমরা কিন্তু এখানে দুইটা যৌগ পাই গেছি। একটা যৌগে একই হাইড্রোজেন হাইড্রোজেনগুলো পাশাপাশি, একটা যৌগে দেখো হাইড্রোজেন হাইড্রোজেনগুলো অপোজিট সাইডে। দেখো এখানে দুইটা যৌগ পাই গেছি আমরা ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতার কারণে, একটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন পাশাপাশি, একটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন বিপরীত অবস্থানে। তো যদি হাইড্রোজেন হাইড্রোজেন পাশাপাশি থাকে সেটাকে বলা হয় সিস সমাণু। এই জিনিসটাকে আমি কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো সিস সমাণু, সিস। আর যদি হাইড্রোজেন হাইড্রোজেনগুলো যদি বিপরীত অবস্থানে থাকে, দেখো বিপরীত অবস্থানে আছে, বা CH3 বিপরীত অবস্থানে আছে, তাহলে এগুলোকে বলা হবে ট্রান্স সমাণু, এগুলোকে বলা হবে ট্রান্স সমাণু। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো, যদি বুঝে থাকো তাহলে আমাকেও বাই বাই জানাও। হ্যাঁ ভাই, অন্য পাশেরটা ঘুরবে, অন্য পাশেরটাও ঘুরবে। তুমি যদি কি করো বলো তো, তুমি যদি এটাকে ধরো ফিক্স করে রাখছো, একটাকে ফিক্স করে রাখতে হবে, এটাকে ফিক্স করতে হবে, এটাকেও চালে ঘুরাইতে পারো, এটাকেও চালে ঘুরাইতে পারো। কিন্তু দোনোটা, এটাকে ফিক্স করে দোনোটাকে ঘুরাইতে লাভ নাই, কারণ দোনোটাকে যদি ঘুরাও আলটিমেটলি সেম স্ট্রাকচারটাই তুমি পাবা। তোমার টার্গেটটা কি? তোমার টার্গেট হচ্ছে যে তুমি যেন একাধিক যৌগ পাও। তো তুমি চিন্তা করো, ধরো তুমি এটাকেও রোটেশন করাইছো 360 ডিগ্রি, এটাকেও রোটেশন করাইছো 360 ডিগ্রি, তো আগে পরে তো এরা পাশাপাশি হাইড্রোজেন হাইড্রোজেনই থাকবে, তাই না? তাইলে ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সিস এবং ট্রান্সের উদাহরণ কীরকম, ধরো কার্বন এবং কার্বন তুমি ডাবল বন্ড নিছো, ধরো এর সাথে যে কোনো একটা জিনিস যুক্ত আছে, এখানে ধরো বি জিনিস যুক্ত আছে, এখানে ধরো
এখানে ধরো বি জিনিস যুক্ত আছে, তাহলে পাশাপাশি সেম জিনিস, তাহলে এটাকে আমরা বলবো সিস। পাশাপাশি সেম জিনিস থাকলে তাকে আমরা বলবো সিস। আর ট্রান্স কাকে বলবো? তুমি চাইলে এটাকেও ফিক্স রাখতে পারো, এটাকে রোটেশন করাতে পারো, অথবা এটাকে ফিক্স রেখে এটাকেও রোটেশন করাতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি কি করতে পারো চাইলে, এই যে কার্বন এবং কার্বন, আমি এবার এটাকে ফিক্স রাখি, আসো এই জিনিসটাকে ফিক্স রাখলাম, এই জিনিসটাকে ফিক্স রাখলাম, আর এই জিনিসটাকে রোটেশন করালাম, তাহলে এখানে কি আসবে, এ বি আসবে, এখানে এখানে এ আসবে, তাহলে এটা কি হবে, এটা হবে ট্রান্স। এটা হবে ট্রান্স, দেখো এটা হবে ট্রান্স। দেখো ক্লিয়ার কিনা, একদম ইজি জিনিস। সিস এবং ট্রান্সটা দেখো বুঝতে পারছো কিনা। আরো অনেক এক্সাম্পল দিব, টেনশন নিও না। আচ্ছা, এবার একটা কোয়েশ্চন তোমাদের কাছে, সেটা হচ্ছে কেউ যদি মুক্ত আবর্তনে পসিবল না হয়, কেউ যদি মুক্ত আবর্তনে পসিবল না হয়, তাহলে কি সেই সিস ট্রান্স হবে কিনা? ধরো কেউ যদি মুক্ত আবর্তনে পসিবল না, যেমন অ্যালকাইনে মুক্ত আবর্তন পসিবল না, বাট অ্যালকাইন সিস ট্রান্স দেখায় কিনা বলো তো? অ্যালকাইন সিস ট্রান্স দেখায় কিনা বলো তো? অ্যালকাইন সিস ট্রান্স দেখায় কিনা? না। কেন দেখায় না আমি তোমার একটু করে বলি, দেখো চলো এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝে আসো অ্যালকাইন কেন সিস ট্রান্স দেখাবে না। এই যে এখানে দেখো সিঙ্গেল বন্ড থাকলে তারা মুক্ত আবর্তন সম্ভব, ডাবল বন্ড মুক্ত আবর্তন সম্ভব না। আচ্ছা, এবার একটা জিনিস যেটা দেখাতে যাচ্ছি আমি, ধরো অ্যালকাইনকে নিচ্ছি, অ্যালকাইন। অ্যালকাইন এখানে ধরো কার্বন কার্বন আছে, আমি এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড দিচ্ছি, দিলাম, এখানে কিন্তু একটা করে হাত বাকি। তো এরা সিস ট্রান্স দেখাবে কিনা? এখানে সিস ট্রান্স দেখানোর কোনো অপশন নাই। কেন বলো তো? সিস ট্রান্স দেখানোর জন্য এই যে এই ফিক্সড অবস্থানের সাথে দুইটা করে হাত থাকতে হবে, তাই না? কারণ সিস ট্রান্স তুমি কিভাবে দেখাও? আপ ডাউন করানোর মাধ্যমে। এখন এখানে আসে হচ্ছে একজন, এটা তো আপ ডাউন করা লাভ নাই। এখানে আসে হচ্ছে একজন, তো এটাকে আপ ডাউন করে তো সেম স্ট্রাকচারই সবসময় পাচ্ছ, ঠিক আছে তাই না? মানে তুমি যদি চিন্তা করো যে আমি একবার এভাবে আঁকবো জিনিসটাকে, এভাবে আঁকবো আর এভাবে আঁকবো, আর আমি একবার এভাবে আঁকবো জিনিসটাকে, তাহলে লাভ আছে? লাভ নাই তো। সেম যে স্ট্রাকচারই, কারণ একটা একটা লাভ হইতো কখন বলো তো? তোমার যদি কি থাকতো বলো তো? যদি এর সাথে যদি দুইটা হাত থাকতো। তাই অ্যালকাইনের যদিও মুক্ত আবর্তন সম্ভব না, তারপরে অ্যালকাইন কিন্তু কি দেখাবে না? সিস ট্রান্স দেখাবে না, ঠিক আছে? অ্যালকাইন যে সিস ট্রান্স দেখাবে না সেটা সবাই বুঝতে পারছো? তাহলে সবাই বুঝতে পারছি আমরা যে অ্যালকাইন সিস ট্রান্স দেখায় না, অ্যালকাইন সিস ট্রান্স দেখায় না, এটা আমি বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে প্রথমে একটা আমি পয়েন্ট লিখে দিই এখানে, সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হবে, আমরা মনে রাখবো, অ্যালকাইন অ্যালকাইন যৌগ সিস ট্রান্স দেখায় না, অ্যালকাইন যৌগ জ্যামিতিক সমানতা দেখায় না, এটা লিখে দিলে হবে। অ্যালকাইন যৌগ জ্যামিতিক জ্যামিতিক সমানুতা জ্যামিতিক সমানুতা দেখায় না, দেখায় না। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। এবার আসি সাইক্লিক যৌগের বেলায়। সব সাইক্লিক যৌগ কি তোমার এই যে আমাদের সিস ট্রান্স দেখাবে? সব সাইক্লিক যৌগ কি মনে হয়? না, সবাই দেখাবে না সিস ট্রান্স। একমাত্র একমাত্র অ্যালকেনের সাইক্লিক যৌগ সিস ট্রান্স দেখাবে। অ্যালকেনের সিস ট্রান্স, অ্যালকেনের চাকরিক যৌগ সিস ট্রান্স দেখাবে। কেন? একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই আসো। ধরো তুমি বললা যে ভাই আমি এখানে একটা সাইক্লিক যৌগ দিলাম এবং আমি এখানে একটা ডাবল বন্ড চিন্তা করতেছি, তাহলে এখানে সিস ট্রান্স দেখানো পসিবল কিনা? এই জায়গাটায় সিস ট্রান্স দেখানো পসিবল কিনা? আনসার হচ্ছে না, পসিবল না। কেন? কারণ দেখো এখানে যে কার্বনটা থাকবে তার একটা হাত চলে গেছে এখানে, 2 নাম্বার হাত এখানে, 3 নাম্বার হাত এখানে, তার বাকি আছে শুধু এক হাত। এই কার্বনটারও বাকি আছে শুধু এক হাত। তো এক হাত থাকলে কখনো সিস ট্রান্স দেখাতে পারে না? সিস ট্রান্স দেখানোর জন্য মিনিমাম, মানে মিনিমাম না, দুইটা হাত থাকতে হয়। মিনিমাম না, ম্যাক্সিমামও দুইটা হাত থাকতে হয়। আমি আরেকবার বুঝাই বলি, দেখো চলো একটা আমি ভেঙে ভেঙে দেখাই, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে। চলো এটাকে আমি ভেঙে ভেঙে দেখাই আসো, ভেঙে ভেঙে দেখাই আসো। একটু উদাহরণ নিই। ধর এখানে আমি CH2 কে দিলাম, এখানে আমি একটা কার্বন দিলাম, এখানে আমি একটা কার্বন দিলাম, দেখো এখানে হচ্ছে আমি একটা কার্বন দিছি, ঠিক আছে? আর এখানে আমি একটা এরকম দিছি। তো যদি এটা অ্যালকাইন হয় তাহলে কি হবে? এদিকে একটা হাইড্রোজেন দিতে পারো, এদিকে ধরো একটা CH3 দিতে পারো, এদিকে একটা CH3 দিতে পারো, এদিকে একটা হাইড্রোজেন দিতে পারো। তাহলে দেখো এই অবস্থানটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড অবস্থান। আর ফিক্সড অবস্থানের এই পাশে হাইড্রোজেন,
পাশাপাশি হাইড্রোজেন আছে, পাশাপাশি সেম জিনিস আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো সিস। এটাকে আমরা বলতে পারবো সিস। কিন্তু আমার কোয়েশ্চন হচ্ছে, তুমি যদি কি করতে বলো তো, তুমি যদি এখানে অ্যালকাইনের চাকরির যোগ নিতে, অ্যালকাইনের চাকরির যোগ কীরকম? ধরো আমি এখানে নিলাম একটা কার্বন, এখানে একটা কার্বন নিলাম, এখানে একটা কার্বন নিলাম, আমি এদের মধ্যে ডাবল বন্ড রাখতেছি। কাদের মধ্যে? এদের মধ্যে ধরো ডাবল বন্ড রাখতেছি। এক সেকেন্ড, কার্বনটাকে একটু উপরে তুলতে হবে। এখানে এদের মধ্যে ডাবল বন্ড রাখতেছি, হচ্ছে এদের মধ্যে ডাবল বন্ড রাখতেছি। তারপর দেখো এভাবে নিচ্ছি কেমন, এখানে ধরো H2 নিছি, তো এখানে ধরো এখানে তাহলে বাকি থাকবে একটা হাত, ধরো হাইড্রোজেনকে দেখাইছি, এখানেও ধরো বাকি থাকবে একটা হাত। তো আমার কথা হচ্ছে ঠিক আছে, দেখো এই জায়গাটাতে মুক্ত আবর্তন সম্ভব না, কোন জায়গায়? এই জায়গায়। বাট এই জায়গায় মুক্ত আবর্তন সম্ভব না হইলেও এখানে তো একটা মূলক করে করে, তো সিস্টেন্স দেখানোর জন্য তো এখানে দুইটা মূলক লাগে, তো মূলক তো এখানে একটা করে করে। তাই সবসময় আমরা মনে রাখবো, তোমার এখানে কী হবে বলো তো, এই শুধুমাত্র অ্যালকেনের সাইক্লিক যৌগগুলাই সিস্টেন্স দেখাতে পারে, কিন্তু অ্যালকেন বাদে অ্যালকিন এদের সাইক্লিক যৌগগুলো সিস্টেন্স দেখাতে পারে না। বুঝতে পারছো? হ্যাঁ, একে অন্যের আইসোমার, সিস্টেন্স একে অন্যের আইসোমার। জ্যামিতিক সমানুর জন্য কত ডিগ্রি কোণে ঘূর্ণন লাগে? এটা হচ্ছে তোমার কত ডিগ্রি কোণে ঘূর্ণন লাগবে বলো তো? 360 ডিগ্রি কোণে। ক্লিয়ার? যে এখানে আমরা তাহলে একটা লাইন মনে রাখতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে কি, যে অ্যালকেন বাদে অন্য যৌগের সাইক্লিক যৌগগুলা কি দেখাতে পারে না? তোমার সিস্টেন্স দেখাতে পারে না। তাহলে আমরা মনে রাখবো, অথবা এটা এইভাবে লিখলেও হয়, শুধুমাত্র অ্যালকেনের সাইক্লিক যৌগই, শুধুমাত্র অ্যালকেনের সাইক্লিক যৌগই জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। দেখো আমার কথাগুলো ক্লিয়ার কিনা। তাহলে আমি বললাম, তাহলে আমাদের সিস্টেন্স কারা কারা দেখাবে? এই ডাবল বন্ড থাকলে মানে অ্যালকিন দেখাবে, এবং তোমার হচ্ছে যে আমাদের অ্যালকেনের সাইক্লিক যৌগগুলো দেখাবে। অ্যালকেনের সাইক্লিক যৌগ দেখাবে। এরাই দেখাবে কি বলতো, এরাই কিন্তু তোমার শুধুমাত্র সিস্টেন্স দেখাবে, বাকিরা সিস্টেন্স দেখাবে না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, 180 ডিগ্রি, হ্যাঁ 360 ডিগ্রি না 180 ডিগ্রি ঘুরাইতে হবে। 360 ডিগ্রি না 180 ডিগ্রি ঘুরাইতে হবে। স্লাইডে ভুল আছে, স্লাইডে কোথায় ভুল আছে? সিস্টেন্স এগুলো কি একে অন্যের? হ্যাঁ, 180 ডিগ্রি দেখাইতে হবে, ঘুরাইতে হবে। কার্বনের ফাঁকা দুই হাতে অক্সিজেন দিলে, হাইড্রোজেন দিলে, তাইলে তার সমান হবে না। হ্যাঁ, আমি দেখার চেষ্টা আসছি। আচ্ছা, আশা করি সবাই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমাকে তোমরা জাস্ট এটা একটু জানাও যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। তাহলে আমাদের কারা কারা সিস্টেন্স দেখাবে? সাধারণত অ্যালকিন, এরা সিস্টেন্স দেখানোর একটা অপশন আছে। আর একটা হচ্ছে যে অ্যালকেনের সাইক্লিক যৌগ, এরা সিস্টেন্স দেখাতে পারে। এই পয়েন্টটা তোমরা বুঝতে পারছো কিনা? অ্যালকেনের সাইক্লিক যৌগ যদি বুঝে থাকো আমাকে একটু ওয়াই জানাইও যে ভাই এই দুটো জিনিস আমি বুঝতে পারছি, যারা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু ওয়াই জানাইও। ঠিক আছে, ওকে। হ্যাঁ, অ্যালকেনের সাইক্লিক যৌগের কি মূলক আবর্তন পসিবল না? না, অ্যালকেনের সাইক্লিক যৌগে মুক্ত আবর্তন পসিবল না। যে কোনো সাইক্লিক যৌগে মুক্ত আবর্তন পসিবল হয় না, কারণ এখানে প্যাচ লাগানো অবস্থায় আগে থেকেই আছে। আচ্ছা, এবার একটা জিনিস যেটা দেখাতে যাচ্ছি আমি, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তোমার কাছে এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ধরো অ্যালকিনকে আমি নিছি, তাহলে অ্যালকিন হইলেই কি সেই সিস্টেন্স দেখাবে? না, এখানে কিছু কেস আছে। আমরা এখন কেসগুলো নিয়ে আলোচনা করব। যেমন, তো কেসগুলো নিয়ে আলোচনা করার আগে আমি তোমাকে দেখা যাচ্ছি সিস্টেন্স কাকে বলে একটু করে এখানে ডেফিনেশন দেওয়া আছে। দেখো সিসের ডেফিনেশন কি বলতেছে? সিসের ডেফিনেশন বলতেছে যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে দুটি একই জাতীয় পরমাণু বা মূলক উপস্থিত থাকলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সিস সমাণু। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের পরস্পর বিপরীত পাশে দুটি একই মূলক উপস্থিত থাকে, তাহলে আমরা সেটাকে বলে থাকি ট্রান্স সমাণু। তুমি চাইলে এখানে এক্সাম্পল হিসেবে দেখাইতে পারো, এই যে এক্সাম্পল হিসেবে এখানে দেখাইতে পারো। ওকে, দেখো এক্সাম্পল হিসেবে আমি কি দেখাতে পারি এখানে, এরকম যে কার্বন নিলাম একটা, আর ধরা যাক এখানে আমি একটা কার্বন নিছি, তারপর ধর এখানে আমি ডাবল বন্ড দিচ্ছি, ডাবল বন্ড দেওয়ার পরে তোমার এখানে ধরা যাক একটা হাইড্রোজেনকে দিলাম,
এখানে ধরো একটা হাইড্রোজেনকে দিছি, এখানে ধরো একটা CH3 কে দিছি, আর এই জায়গায় ধরো একটা CH3 কে দিছি। তাহলে খেয়াল করে দেখো এই হাইড্রোজেন দুইটা কিন্তু পাশাপাশি, হাইড্রোজেন দুইটা এখানে পাশাপাশি, তাহলে এটা হচ্ছে আমাদের সিস সমাণু। ভাই এই উদাহরণ কেন বারবার দিচ্ছেন? সামনে অনেক উদাহরণ দেখবো, টেনশন নেওয়ার দরকার নেই। আর তুমি যদি কি করো, ধরো কার্বন নিছো, এখানে এখানে একটা কার্বন নিছো, এদের মধ্যে এখানে ডাবল বন্ড দেখাও, এদের মধ্যে এখানে ডাবল বন্ড দেখাও, ডাবল বন্ড দেখানোর পরে এখানে একটা বন্ড দেখাই দাও, এখানে একটা বন্ড দেখাই দাও, এখানে একটা বন্ড দেখাই দাও, এখানে একটা বন্ড দেখাই দাও। ধরো তুমি এখানে ধরো তুমি হাইড্রোজেনকে দেখাচ্ছ, এখানে হাইড্রোজেনটাকে এই পাশে নিয়ে আসো, এখানে CH3 কে এই পাশে তুলে দাও, এখানে CH3 কে এই পাশে নিয়ে আসো। এটাকে আমরা বলবো ট্রান্স সমাণু, এটাকে আমরা বলবো ট্রান্স সমাণু। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি ট্রান্স সমাণু। কারণ এই যে দেখো এই হাইড্রোজেনগুলো দেখো অপোজিট সাইডে আছে, বিপরীত পাশে আছে। ক্লিয়ার? সিস এবং ট্রান্সটা কি ক্লিয়ার? ভাই অ্যালকিনের জন্য বুঝতে পারছি, আমাকে একটু চাকরির যোগের জন্য দেখান। চাকরির যোগে কীরকম হয়ে থাকে দেখো, চাকরির যোগে কীরকম হয়ে থাকে দেখো। চাকরির যোগে হবে, ধরো তুমি এখানে একটা চাকরির যোগ নিছো, বা চাকরির যোগকে এখানে আমি ত্রিভুজ আকারে ডাইরেক্ট আঁকতে পারি। ধরো একটা চাকরির যোগ তুমি নিছো, ঠিক আছে, একটা চাকরির যোগ এখানে তুমি নিছো। ওকে, নেওয়ার পরে খেয়াল করো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। তো এই কার্বন থেকে ধরো হাইড্রোজেনকে বের করছো, এখানে CH3 কে বের করছো ধরো এখানে। তারপর এখানে ধরো তুমি CH3 কে বের করছো, এখানে হাইড্রোজেনকে বের করছো এখানে। তাহলে দেখো হাইড্রোজেনগুলো কিন্তু একই সাইডে আছে, উপরে উপরে আছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সিস। আর এই ক্ষেত্রে চিন্তা করে দেখো, এই ক্ষেত্রে চিন্তা করে দেখো, এটা হচ্ছে তাহলে আমাদের সিস। এই ক্ষেত্রে দেখো এমন যদি হয়, তুমি এখানে CH3 কে এখানে নিয়ে গেছো, হাইড্রোজেনকে তুমি এই জায়গায় নামাইছো, আর এটাকে তুমি আগের মতো রেখে দিছো, অর্থাৎ CH3 এখানে, অর্থাৎ CH3 এখানে, আর হাইড্রোজেনটা এই সাইডে। তাহলে এটাকে তখন আমরা কি বলবো? এটাকে বলবো ট্রান্স। কারণ দেখো তোমার এই হাইড্রোজেন হচ্ছে এইটা, আর হাইড্রোজেন এখানে দেখো পাশাপাশি নাই, বিপরীত পাশে আছে। বিপরীত পাশে থাকলে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি ট্রান্স। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? কি লিখছো? হ্যাঁ, বাট সিস্টেন্স পসিবল। ওকে, গুড। অ্যালকেনের সিস্টেন্স পসিবল। ওকে, আশা করি জিনিসগুলো সবাই বুঝতে পারছি আমরা। তাহলে এবার আমরা কেসগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা জ্যামিতিক সমানতার শর্ত তো আলোচনা করব। তার আগে শর্ত আলোচনা করার আগে দেখো, শর্ত এখানে তোমার শর্ত আলোচনা করবো, ঠিক আছে? আর এখানে 3টা কেস আছে। চলো কেসগুলো আমি তোমাকে একটু পড়াই দিয়ে আসো, কেমন? আচ্ছা, শর্ত আলোচনা করার আগে চলো আমি কেস পড়াই দিই। 3 ধরনের কেস দিতে পারি এখানে, চলো আমি তোমাকে দেখাই দিয়ে আসো। কেস নাম্বার 1 দেখাই আসো। কেস নাম্বার 1, আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাচ্ছি, টেনশন নেওয়ার দরকার নেই। কেস নাম্বার 01। আচ্ছা, তো কেস নাম্বার 1 কীরকম হবে এখানে? কেস নাম্বার 1 দেখো, কেস নাম্বার 1-এ হবে, ধরো এখানে তুমি কার্বন কার্বন ডাবল বন্ডকে নিছো, ধরো এখানে কার্বন কার্বন ডাবল বন্ডকে নিছো, এখানে ধরো তুমি কার্বন কার্বন ডাবল বন্ডকে নিছো, ঠিক আছে? ওকে, নিলাম ভাই, কার্বন কার্বন ডাবল বন্ডকে নিছি। নেওয়ার পরে তুমি এখানে একটা হাত দিছো, এখানে একটা হাত দিছো, এখানে একটা হাত দিছো, এখানে একটা হাত দিছো। ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা CH, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখো ধরো এখানে একটা A আছে, এখানে একটা B আছে, এখানে ধরো B আছে, এখানে ধরো A আছে। তাহলে A গুলো পাশাপাশি, B গুলো পাশাপাশি, তাহলে এটাকে আমরা বলবো সিস সমাণু। আমি প্রত্যেকটা এক্সাম্পলও দিব, টেনশন নিও না, প্রত্যেকটার এক্সাম্পলও দিব। তাহলে এটা হচ্ছে সিস। বাট এমন যদি হয় যে কার্বন আর কার্বন, তাদের মধ্যে ধরো ডাবল বন্ড দিছো তুমি এখানে, তাদের মধ্যে ধরো ডাবল বন্ড দিছো এখানে, তুমি ডাবল বন্ড দেওয়ার পরে এই জায়গায় একটা হাত দিছো, এই জায়গায় একটা হাত দিছো, এই জায়গায় একটা হাত দিছো, এই জায়গায় একটা হাত দিছো। দেওয়ার পরে ধরো এখানে বিটাকে এখানে ফিক্সড রাখছো, বাট এইটাকে একটু চেঞ্জ করে দিছো, তাহলে তখন আমরা এটাকে কি বলবো? ট্রান্স বলবো, ট্রান্স। তাহলে খেয়াল করে দেখো যে তোমার এটার এক্সাম্পল দেন তো ভাই। এক্সাম্পল কীরকম হবে দেখো, ধরো কার্বন আর কার্বন, এদের মধ্যে ধরো তুমি এখানে ডাবল বন্ড দাও, এদের মধ্যে ধরো তুমি এখানে ডাবল বন্ড দাও, ডাবল বন্ড দিছো। এই এখানে যাবো, তুমি একটা হাত দিয়ে দাও, এখানে একটা হাত দিয়ে দাও, এখানে একটা হাত দিয়ে দাও, এখানে একটা হাত দিয়ে দাও, কেমন? তো চলো আমি একটা কাজ করি, এটাকে চলো আমি এখানেও নিয়ে আসি, একটু ডান পাশে। ওকে, তারপর দেখো আমি যেটা করতে পারি, একটা হাইড্রোজেন দিতে পারি, একটা CH3 দিতে পারি, এখানেও আমরা একটা হাইড্রোজেন একটা CH3 দিতে পারি। তাহলে দেখো এখানে হাইড্রোজেনগুলো পাশাপাশি আছে, একটাকে কনসিডার করলে হয়, তাহলে এটাকে আমরা বলবো সিস সমাণু।
এগুলো এতবার প্র্যাকটিস করানোর কারণ তুমি যেন মাথায় একদম গেঁথে যায়। এটা হচ্ছে সিস সামান্য। আবার এমনও হইতে পারে, ধরো হাইড্রোজেন এখানে আছে, CH3 এখানে আছে, তুমি যদি হাইড্রোজেনকে এই পাশে দাও আর CH3কে এই পাশে দাও, তাহলে দেখো যেটা হইলো হাইড্রোজেন আর হাইড্রোজেনটা অপোজিট সাইডে আছে, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্স সামান্য। এটাকে আমরা বলে থাকি কি বলতো, ট্রান্স সামান্য। আর এই কেসটাকে আমরা কি বলে থাকি দেখো তো, এই কেসটাকে আমরা বলে থাকি, দেখো এই কার্বনের সাথে একটা AB আছে, এই কার্বনের সাথে AB আছে, তাহলে কেস নাম্বার 1 হচ্ছে এরকম CAB ডাবল বন্ড CAB। এই কেসটাকে আমরা এভাবে বলে থাকি। দেখো বুঝতে পারছো কিনা? কেস নাম্বার 1টা ক্লিয়ার? কেস নাম্বার 1টা ক্লিয়ার কিনা দেখো, কেস নাম্বার 1টা ক্লিয়ার কিনা দেখো। যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে জানাইও বাই বাই, তারপর আমরা কেস নাম্বার 2 এ চলে যাব। ঠিক আছে? ওকে, হ্যাঁ আশা করি কেস নাম্বার 1 ক্লিয়ার। তাহলে এইবার চলো আমরা কেস নাম্বার 2 তে যাই। আসো কেস নাম্বার 2 কিরকম হবে চলো দেখার চেষ্টা করি। আসো কেস নাম্বার 2, তাহলে আসো আমরা দেখার চেষ্টা করি এখন কেস নাম্বার 2। কেস নাম্বার 2, কেস নাম্বার 2 কিরকম হবে দেখো। কেস নাম্বার 2 তে যে গাইনি হবে, ধরো তুমি এখানে একটা কার্বনকে নিছো আর এখানে ডাবল বন্ড দিচ্ছ, ডাবল বন্ড দিচ্ছ এখানে, আর এই জায়গাটা কার্বনকে নিছো, তার এখানেও 2টা হাত, এখানেও 2টা হাত, এখানেও 2টা হাত, এখানেও 2 হাত। তো এটাকে আমি একটু কপি করে রাখি, এখানে বেশ কিছু কপি আমাদের লাগবে। ওকে, এটাকে এখানে নিয়ে আসি, তারপর এটাকে একটু নিচে নামাই দিই একবার, এটাকে একবার এখানে নিয়ে আসি। ওকে, এবার দেখাই আসো। দেখো এমন যদি হয় যে ধরো এর এখানে এ আছে, এর এখানে এ আছে, এখানে একটা বি আছে, এখানে একটা ডি আছে, তো দুইটা কিন্তু মানে দোনোটাকেই সেম হইতে হবে এরকম কিন্তু কোনো কথা না, একটা সেম হইলেই হয়। তাহলে এখানে এ আছে ধরো, আবার একটা সেম না হইলেও হয়, সেটা আমরা দেখাবো একটু পরে। এখানে ধরো এ আছে, এগুলো পাশাপাশি আছে, তাহলে এটাকে আমরা বলবো সিস। দুইজনকে নিয়ে বিবেচনা করার দরকার নেই, বুঝছো? দুইজনকে নিয়ে বিবেচনা করার দরকার নেই, দুইজনকে নিয়ে বিবেচনা করার দরকার নেই। তাহলে আমি চাইলে কি করতে পারি এখানে বলো, এই এ আর ডি কে ফিক্স রাখলাম, বাট এদেরকে ইন্টারচেঞ্জ করে দিলাম, তখন এটা এখানে চলে আসবে, বিটা এখানে চলে আসবে। তাহলে তখন কি হবে বলো, এখানে এ আর বি, এ দেখো পরস্পর বিপরীত অবস্থানে চলে গেছে, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্স। বুঝতে পারছো এই সিস আর ট্রান্সটা? এগুলা পাশাপাশি থাকলে আমরা বলতেছি সিস, আর এগুলো যদি ক্রস প্রোডাকশনে চলে যায় তাহলে আমরা বলতেছি তোমার এখানে ট্রান্স। ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো তোমার এটার এক্সাম্পল যদি দেওয়ার চেষ্টা করি, ধরো এখানে হাইড্রোজেন আছে, ধরো এই জায়গায় তোমার কাছে হাইড্রোজেন আছে, এই জায়গায় ধরো তোমার কাছে CH3 আছে, এই জায়গায় ধরো তোমার কাছে হাইড্রোজেন আছে, আর এই জায়গায় ধরো তোমার কাছে ক্লোরিন আছে। কি আছে তোমার কাছে? ক্লোরিন। তাহলে খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেনগুলো পাশাপাশি আছে, তাহলে এটাকে আমরা বলবো সিস, এটাকে আমরা বলবো সিস। আর এখানে দেখো এমন যদি হয়, এই হাইড্রোজেন আর Clটাকে আমি ফিক্স রাখলাম, আর CH3কে আমি এখানে উপরে তুলে দিলাম, আর হাইড্রোজেনটাকে আমি নিচে নামাই দিলাম, তাহলে এই হাইড্রোজেনগুলো দেখো পরস্পর বিপরীত অবস্থানে চলে গেছে। তাহলে এটাকে আমরা তখন কি বলবো? এটাকে আমরা বলবো তখন ট্রান্স, এটাকে তখন আমরা বলবো ট্রান্স। ক্লিয়ার? দেখো বুঝছো কিনা? কেস নাম্বার 2টাকে তাহলে আমরা কি নাম দিব? এইটার সাথে CAB আছে, এটার সাথে CAD আছে, এটাকে আমরা নাম দিব CAD ডাবল বন্ড CAB। তাহলে এখানে দুইটা একটা সেম বাট বাকিটা ডিফারেন্ট কিন্তু, তাহলে এটাও কিন্তু সিস্টেন্স এখানে সম্ভব। ক্লিয়ার? দেখো তো বুঝতে পারছো কিনা এই সিস্টেন্সটা? নাম কেন দিতে হবে? হ্যাঁ অবশ্যই, কারণ সিস্টেন্স তুমি যদি উল্লেখ না করো তাহলে তো হবে না। আচ্ছা, এবার আসো কেস নাম্বার 3 দেখাই। এবার আসো কেস নাম্বার 3 দেখাই। কেস নাম্বার 3টা সবচেয়ে ইন্টারেস্টিং এবং পরীক্ষা সবচেয়ে বেশি আসে এডমিশনে। আসো এবার আমরা দেখাই কেস নাম্বার 3। কেস নাম্বার 03, একটু এক্সেপশনাল কেস, এটা একটু ভালো করে পড়বা এটা, কেমন? এটা কীরকম হবে আমি দেখাচ্ছি তোমাকে। দেখো ধরো এখানে একটা কার্বন দিছো, এখানে একটা কার্বন দিছো, এদের মধ্যে এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে এদের মধ্যে। ক্লিয়ার? এদের মধ্যে ধরো ডাবল বন্ড আছে। ওকে, তারপরে এখানে ধরো তুমি আরো 2টা করে হাত দিয়ে দাও, এখানে ধরো 2টা হাত দিয়ে দাও, এখানে একটা হাত, এখানে একটা হাত। আমি এই স্ট্রাকচারটাকে একটু কপি করে রাখি 4টা। ওকে, সো এখানে একটা আনতেছি আমরা, ঠিক আছে, তারপর এখানে একটা নামাই দিচ্ছি আমরা, তারপর এখানে একটা নিয়ে আসতেছি। ওকে গুড। আচ্ছা এবার দেখো, ধরো এমন যদি হয় এখানে ধরো এ আছে,
এখানে ধরো বি আছে, এখানে ধরো ডি আছে, এখানে ধরো ই আছে। এবার খেয়াল করে দেখো, কোনো পাশাপাশি কিন্তু সেম কেউ নাই, সব জায়গায় কিন্তু ডিফারেন্ট, সব জায়গায় কিন্তু ডিফারেন্ট। বা এখানে কি সিস্টেন্স পসিবল? এখানেও সিস্টেন্স পসিবল, এখানেও সিস্টেন্স পসিবল। কোন ক্ষেত্রে সিস্টেন্স পসিবল না সেটা আমি দেখাই দিব। খেয়াল করে এই ক্ষেত্রে কি হিসাব করতে হয়, এই ক্ষেত্রে হিসাব করতে হয় যে তোমার দেখতে হয় এই দুইটার মধ্যে কার আণবিক বা পারমাণবিক ভর বেশি। কি করতে হয়? চেক করতে হয় এই দুইটার মধ্যে কার আণবিক বা পারমাণবিক ভর বেশি। তাহলে ধরো এই এর পারমাণবিক ভরটা ধরো বি থেকে বড়, তখন আমরা এটাকে বলবো হাই, এটাকে বলবো হাই, বি কে বলবো লো। তাহলে আমি কি করলাম? এ আর বি এর মধ্যে আমি পারমাণবিক ভর বা আণবিক ভর দিয়ে কম্পেয়ার করব। যার আণবিক ভর বা পারমাণবিক ভর বেশি হবে তাকে আমরা বলবো হাই, যারটা লো হবে তাকে আমরা বলবো লো। আর অনুরূপভাবে ডি এবং ই এরও আমরা কি বের করবো বলতো? পারমাণবিক ভরের কম্পেয়ার করব। তো ধরা যাক ডি এর পারমাণবিক ভরটা ই থেকে বড়, তাহলে এটাকে লিখবো হাই, এটাকে লিখবো হচ্ছে লো। তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে আর এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে। এখন দুইটা হাই যদি পাশাপাশি থাকে আর দুইটা লো যদি পাশাপাশি থাকে, এই সমানুকে আমরা বলি সিস। এই সমানুকে আমরা কি বলে থাকি? সিস বলে থাকি। ভাই এক্সাম্পল দিব, টেনশন নিও না, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপাতত একটু দেখে রাখো জিনিসটা, ঠিক আছে? আপাতত জাস্ট একটু তুমি দেখে রাখো, তাইলেই হবে। ওকে, আচ্ছা, এরপরে চলো তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো এখানে তাহলে কি হবে? চান্সটা কীরকম হবে তাহলে? এই যে ডি আর ই কে ধরো তুমি ফিক্সড রাখো, এই এ আর বি এর অবস্থানটাকে চেঞ্জ করে দাও। তাহলে কি হইলো? ডি তো তোমার হাই কার তুলনায়? ই এর তুলনায়। তাহলে ই তোমার হচ্ছে লো, ডি আর ই এর মধ্যে ডি হচ্ছে তোমার হাই, মানে ডি এর এখানে পারমাণবিক ভর বেশি। আর এটা এখানে হাই ছিল, এটা কিন্তু হাই ছিল কার তুলনায়? বি এর তুলনায়। বিটা ছিল হচ্ছে লো। তো দুইটা হাই আর দুইটা লো দেখো ক্রস বরাবর আছে, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্স সমাণু। ভাই কিছুই বুঝতেছি না, একটা এক্সাম্পল দেন তাহলে ক্লিয়ার হবে। চলে একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার করি আসো। এক্সাম্পল দিয়ে ধরো ক্লিয়ার করি আসো। ধরো আমি বললাম এখানে আছে ধরো ব্রোমিন, এখানে ধরো তোমার আছে হচ্ছে আয়োডিন, আর এই জায়গায় তোমার কাছে আছে ফ্লোরিন, এই জায়গায় আছে তোমার কাছে এখানে ক্লোরিন। এবার বলতে পারবা এটা কি সিস হবে না ট্রান্স হবে? এই স্ট্রাকচার যেটা আঁকলাম সেটা কি সিস হবে নাকি ট্রান্স হবে? একজন বলতেছো সিস, হোসাইন বলতেছো সিস, ওয়াজিহা বলতেছো ট্রান্স। খেয়াল করো কীভাবে হিসাব করতে হয় বলো তো? এই দুটার মধ্যে কম্পেয়ার করব। তো আমাকে বলো ব্রোমিন আর আয়োডিনের মধ্যে কোনটার পারমাণবিক ভর বেশি? কোনটার পারমাণবিক ভর বেশি? যে নিচে থাকবে, যে নিচে থাকবে তার পারমাণবিক ভর বেশি। দেখো ওই সিরিজ অনুযায়ী কী হয়? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়োডিন থাকে নিচে, তাহলে আয়োডিনের পারমাণবিক ভর বেশি, তাহলে আয়োডিনকে তুমি লিখে দিবা হাই, বা পাশে এখানে ছোটো হাতের এইচও লিখতে পারো। তাহলে এটার তুলনায় এটা কিন্তু লো হবে। দেখো এদের সাথে কিন্তু এটার কম্পেয়ার হবে না, কম্পেয়ার হবে এরকম উপরে নিচে, কম্পেয়ার হবে উপরে নিচে, কম্পেয়ার হবে উপরে নিচে, বুঝছো? কম্পেয়ার কিন্তু এই এফ এর কম্পেয়ার কিন্তু বি আর এর সাথে হবে না, ভালো করে লক্ষ্য রাখো। এফ এর কম্পেয়ার কিন্তু বি আর এর সাথে হবে না, কম্পেয়ার হবে উপরে নিচে। এফ এর কম্পেয়ার হবে সিএল এর সাথে। আচ্ছা এফ আর সিএল এর মধ্যে, এফ আর সিএল এর মধ্যে কে বড় কে ছোট, মানে কোনটা হাই কোনটা লো? তুমি বলবা ভাই এফ হচ্ছে উপরে থাকে, এফ হচ্ছে লো হবে আর এটা হচ্ছে হাই হবে। অবভিয়াসলি তার এটা হচ্ছে সিস সমাণু, এটা হচ্ছে সিস সমাণু। কেন সিস সমাণু? কারণ খেয়াল করে দেখো লোগুলা পাশাপাশি, হাইগুলা পাশাপাশি। হাইকে যে উপরেই থাকতে হবে তা কিন্তু কোনো কথা না, জাস্ট পাশাপাশি হইলেই হবে। লোগুলা পাশাপাশি, হাইগুলা পাশাপাশি, তাহলে এটা হবে সিস সমাণু, বুঝছো? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? এটা যে সিস হবে সেটা বুঝতে পারছো? রহিম, এটা ট্রান্স হবে না, এটা সিস হবে। দেখো যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু জানেও। গুড। তাহলে এখন এটা ট্রান্সটা কীরকম হবে? তো তুমি যে কোনো একজনকে ফিক্সড রাখো, এক পাশকে ফিক্সড রাখো, ফ্লোরিন আর ক্লোরিনকে ফিক্সড রাখো, তুমি এটাকে ইন্টারচেঞ্জ করে দাও, আয়োডিনকে এখানে আনো, বিআরটাকে এখানে নাও। তাহলে দেখো এটা তোমার হচ্ছে লো, এটা হচ্ছে তোমার লো, আর এটা হচ্ছে তোমার কাছে এখানে লো, এটাও লো, আর এটা হচ্ছে তোমার হাই ছিল। দেখো এখন এটা ক্রস আকারে আছে, আর এটাও তোমার কাছে এখানে হাই। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এটা কিন্তু এখন ট্রান্স সমাণু। আশা করি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে সিস আর ট্রান্স, তাহলে এটা তিনটা কেস দিতে পারে। তাহলে এই কেসটা কীরকম? এটা হচ্ছে সি এ বি ইকুয়াল সি ডিই। সব ডিফারেন্ট, সব ডিফারেন্ট হলেও কী হতে পারে তোমার কাছে এখানে আমাদের এই যে তোমার সিস ট্রান্স দেখাতে পারে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হাই লো লিখে দিতে হবে না, এটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। তুমি
তুমি যদি বুঝতে চাইলে তুমি মানে এটা তুমি যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি লিখতে পারো বা মনে মনে হিসাব করতে পারো হাই লোটা। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। এখন আমরা চলো জ্যামিতিক সমানুতার শর্ত দেখবো। শর্তগুলো কী হতে পারে বলো তো? শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই কী হতে হবে বলো তো? এখানে মুক্ত আবর্তনটা মানে জ্যামিতিক সমানুতার জন্য এই অণুতে বন্ধনের মুক্ত আবর্তন রহিত হতে হয়। একটা আমরা মনে রাখবো 1 নাম্বার, সেটা হচ্ছে কি জ্যামিতিক সমানুতার জন্য অণুতে বন্ধনের মুক্ত আবর্তন রহিত হতে হয়। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 কি হইতে পারে? নাম্বার 2 মনে রাখতে পারো, দুই ধরনের যৌগ জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে সক্ষম। জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে সক্ষম। যথা হচ্ছে যে তোমার কি হবে বলো তো? নাম্বার 1 হবে অ্যালকিন, এই যে নাম্বার 1 হবে এই যে অ্যালকিন, কেমন? আচ্ছা, যেটা হচ্ছে একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, যেটা হচ্ছে কি যৌগ? দ্বিবন্ধন যুক্ত যৌগ। আর আরেকটা চয়েস হতে পারে তোমার অ্যালকেনের চাকরিক যৌগ। অ্যালকেনের চাকরিক যৌগ। আচ্ছা, গেল। 3 নাম্বার যেটা হইতে হবে সেটা হচ্ছে কি তোমার কোনো কারণে যদি মানে যেই কার্বনগুলোর মধ্যে মুক্ত আবর্তনটা রহিত হবে তার মধ্যে অবশ্যই ভিন্ন মূলক যুক্ত থাকতে হবে। কী হতে হবে বলো তো? এখানে আমরা তাহলে পয়েন্টে লিখতে পারি 3 নম্বর পয়েন্ট এরকম, যে কার্বন দ্বয়ে মুক্ত আবর্তন রহিত হয় মানে বাধাপ্রাপ্ত হয় রহিত হয়, তার সাথে ভিন্ন মূলক যুক্ত থাকতে হবে। ভিন্ন মূলক যুক্ত থাকতে হবে। ভাই কিছুই বুঝি নাই, চলো বোঝাচ্ছি। একটা এক্সাম্পল দিয়ে আসো। এক্সাম্পল ধরো আমি যদি এরকম নিই যে কার্বন আর কার্বন, এদের মধ্যে আমি ডাবল বন্ড নিলাম, নিছি, তাহলে এই দুইটার মধ্যে মুক্ত আবর্তনটা রহিত আছে। তাহলে এখানে যদি একটা হাত নাও, এখানে যদি একটা হাত নাও, এখানে একটা হাত দাও, এখানে একটা হাত দাও, খেয়াল করে দেখো, তুমি যদি এখানে একটা হাইড্রোজেন দিতা, এই জায়গায় যদি একটা হাইড্রোজেন দিতা, আর ধরো এই জায়গায় CH3 দিছো, এই জায়গায় ধরো হাইড্রোজেন দিছো, তাহলে খেয়াল করে দেখো তোমার এই যে মুক্ত আবর্তনে বাধা হচ্ছে কোন কোন কার্বনের? এই কার্বনটার মুক্ত আবর্তন বাধাপ্রাপ্ত না? তাহলে খেয়াল করো, এখানেও হাইড্রোজেন, দুইটা সেম মূলক, তো এদেরকে যদি ইন্টারচেঞ্জও করো তো তুমি তো সেম স্ট্রাকচারই পাচ্ছ, ডিফারেন্ট স্ট্রাকচার পাচ্ছ না। তাহলে এটাকে তুমি সিস সমানও বলতে পারবা বা ট্রান্স সমানও বলতে পারবা না, বলতে পারবা না। ঠিক আছে? মানে তোমার এখানে যদি কি হয়, যে সকল কার্বনের মুক্ত আবর্তন রহিত হবে তাদের মধ্যে যদি সেম মূলক থাকে, সেটা কিন্তু আমার কী হবে বলতো? জ্যামিতিক সমানতা দেখাবে না। এই জন্য ভিন্ন মূলক যুক্ত থাকতে হবে। তাহলে আমরা বলবো ইহা জ্যামিতিক সমানতা দেখায় না। তাহলে আমরা বলবো তখন যে ইহা মানে অ্যালকিন হইলে যে জ্যামিতিক সমানতা দেখাবে তা কিন্তু না, বা সাইক্লিক যৌগ হইলে যে জ্যামিতিক সমানতা দেখাবে তা কিন্তু না। কাহিনী হচ্ছে মুক্ত আবর্তনে যে কার্বনগুলো রহিত মানে মুক্ত আবর্তন যাদের যে সকল কার্বনের রহিত হবে তাদের সাথে ভিন্ন মূলক যুক্ত থাকতে হবে। ইহা জ্যামিতিক সমানতা দেখায় না। কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি, কারো এখানে কোনো কনফিউশন নেই। এগুলো হইতেছে তোমার কি বলতো? এখানে এগুলো হইতেছে তোমার কাছে এখানে এক্সাম্পল।
ওকে, আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। ওকে, হ্যাঁ, চলো নেক্সটে চলে যাই। নেক্সট এখন আমরা কিছু এক্সাম্পল দিব তোমাকে, তোমরা আমাকে বলবা এখানে জিওমেট্রিক্যাল, জ্যামিতিক সমানতাকে আমরা কি বলে থাকি, ইংলিশে বলে থাকি জিওমেট্রিক্যাল আইসোমার, এটাকে আমরা বলে থাকি জিওমেট্রিক্যাল আইসোমার, আইসোমার, এটাকে আমরা সংক্ষেপে জি ডট আই দিয়ে লিখবো, জি ডট আই দিয়ে লিখবো। তো আমি কোশ্চেন করবো তোমাকে এখানে জ্যামিতিক সমানতা দেখাবে নাকি দেখাবে না। দেখো ফার্স্ট এক্সাম্পল, কার্বন আর কার্বন, এদের মধ্যে ডাবল বন্ড নিলাম, এদের মধ্যে ডাবল বন্ড নিলাম, নেওয়ার পরে আমি এখানে কি করলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ধরো এই জায়গায় দিলাম হাইড্রোজেন, এই জায়গায় দিলাম হাইড্রোজেন, এই জায়গায় দিলাম CH3, এই জায়গায় দিলাম CH3। বলো তো এটা কি জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে? এটা জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে? ইয়েস নাকি নো হবে? ইয়েস নাকি নো হবে? অ্যালকিনের ফ্রি রোটেশন সম্ভব না, অ্যালকিন তো ফ্রি রোটেশন সম্ভব না, অ্যালকিনে তো তোমার মুক্ত আবর্তন রহিত হয়। এটা কি জ্যামিতিক সমানতা হবে? না। কেন হবে না বলো তো? তুমি বলবা এটা দিয়েও কম্পেয়ার করতে পারো, এটা দিয়েও কম্পেয়ার করতে পারো, দেখো এই দুইটা ডিফারেন্ট হইতে হয় বা সেম, মানে এখানে কিন্তু সেম হয়ে গেছে, এই দুইটা এখানে কি হয়ে গেছে, তুমি চাইলে এখান দিয়েও দেখাতে পারো, কোনো সমস্যা নেই, এটা সেম হয়ে গেছে। আর সেম হয়ে যাওয়ার কারণে এটা জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না, নো। সেকেন্ড এক্সাম্পলে যাই, আসো সেকেন্ড এক্সাম্পলে যাই। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে, ধরো আমি সি, তারপর এখানে ধরো সি, এখানে ধরো আমি ডাবল বন্ড নিলাম, তারপর ধরো যাক আমি এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা। ওকে, আমি দিলাম এখানে Cl, এখানে দিলাম Cl, এই জায়গায় দিলাম H, এই জায়গায় দিলাম Br। বলো এটা কি জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে? এটা কি জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে? এটা কি জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না। কেন ভাই? এখন কেউ যদি বলে ভাই এর দুটো তো ডিফারেন্ট, হাইড্রোজেন আর ব্রোমিন, এই দুটো তো ডিফারেন্ট, তাহলে দেখাবে না কেন? দেখাবে না কারণ এই দুটো দেখো সেম হয়ে গেছে, দোনোটাকে ডিফারেন্ট হইতে হবে, মানে দুই কার্বনেই মূলকগুলো ডিফারেন্ট থাকতে হবে, এটা কিন্তু সেম হয়ে গেছে। এটা কি হয়ে গেছে এখানে, এটা এখানে দেখো সেম হয়ে গেছে, সেম হয়ে গেলে সেটা কি দেখাবে না, জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না। ক্লিয়ার? দেখো আশা করি ক্লিয়ার জিনিসটা। তো চলো আমরা নেক্সটে যাই, আসো। ধরো এরকম যদি হয়, আমি যদি তোমাকে কোশ্চেন করি এখানে, সাপোজ ধরো আমি যদি তোমাকে কোশ্চেন করি যে কার্বন আর এখানে আছে কার্বন, ডাবল বন্ড এখানে কার্বন আছে, তারপর আমি তোমাকে বললাম এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে। আমি বললাম এই জায়গায় আছে কি, এই জায়গায় আছে ফ্লোরিন, এই জায়গায় আছে ধরো ব্রোমিন। আমি বললাম এরপরে এই জায়গায় আছে CH2, CH3, আর এই জায়গায় আছে CH3। বলো এটা কি দেখাবে? এটা কি জ্যামিতিক সমানতা দেখাবে? আর দেখাইলো সেটা কি ধরনের সমানতা? বলো সিস নাকি ট্রান্স? যদি দেখায় তাহলে কি ধরনের সমানতা, সিস নাকি ট্রান্স? ওকে, সবাই ট্রান্স বলতেছো, তাহলে দেখি আনসার হয় কি হয়। সেকেন্ড, তাহলে চলো আমি চেক করে দিই। এখানে দেখো, এখানে তোমার এইটা এবং এটা ডিফারেন্ট, এটা এবং এটা ডিফারেন্ট, তাহলে অবশ্যই এটা জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে, এটা ইয়েস, অবশ্যই এটা দেখাবে। এখন কোয়েশ্চন হচ্ছে যদি দেখায় তাহলে এটা সিস নাকি ট্রান্স হবে। খেয়াল করো এটা ফ্লোরিন আর এটা হচ্ছে ব্রোমিন, তো ব্রোমিনের এটা কিন্তু তুল্য, মানে পারমাণবিক ভরটা কিন্তু বেশি, এটা কিন্তু লো। আর অন্যদিকে CH3 আর এটার মধ্যে যদি কম্পেয়ার করি, তো CH3 বোঝাই যাচ্ছে এটা লো হবে, আর এটারটা একটু কী হবে বলো তো, এটা ভারী হবে বা এটা হাই হবে। তাহলে খেয়াল করে দেখো হাই হাইগুলো মানে তোমার এখানে বিপরীত অবস্থানে আছে, লো লোগুলো বিপরীত অবস্থানে আছে, তাহলে অবভিয়াসলি এটা কী হবে, ট্রান্স হবে। তাহলে আমাকে বলো তাহলে তোমার সিস ট্রান্স থেকে যতগুলো কোয়েশ্চন আসবে তুমি পারবা কিনা MCQতে, দেখো এগুলো MCQতে পারা যাবে কিনা। হ্যাঁ সবাই পারছো, সবাই পারছো, থ্যাংক ইউ, সবাই মনোযোগ দিচ্ছ ক্লাসে, থ্যাংক ইউ। ওকে, চলো আমরা নেক্সটে যাই, আসো। মুক্ত আবর্তন রহিত মানে মুক্ত আবর্তন বাধা পাচ্ছে, ঠিক আছে। এবার আমরা চলো আমি নেক্সট একটু এক্সাম্পল তোমাকে দেখাই, নেক্সট এক্সাম্পল চলো দেখাই, আসো। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি হচ্ছে এরকম, যে তোমার আমি একটা যৌগ তোমার কাছে আঁকতেছি এখানে, কেমন একটা কাজ করি, আসো আমি এখানে একটা যৌগ তোমার কাছে এঁকে দিই। ওকে, দাঁড়াও,
দেখি এক্সাম্পলগুলো এবার দেখি আমরা। চলো সাইক্লো যৌগগুলোর জন্য কীভাবে বের করতে হয় চলো আমরা দেখার চেষ্টা করি। আসো, ধর একটা যৌগ এইভাবে দেওয়া আছে, ধর একটা যৌগ এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে একটা ডাবল বন্ড আছে, খেয়াল করো এখানে একটা ডাবল বন্ড আছে, ধর একটা ডাবল বন্ড একটা, এখানে একটা ডাবল বন্ড আছে একটা, আর এর সাথে তোমার কাছে একটা কার্বন আছে এখানে, তারপরে তোমার কাছে এখানে ধর একটা হাইড্রোজেনকে দিছে, এই জায়গায় একটা NH2 কে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো বলতেছে এই স্ট্রাকচারটাই, এটা এটা কি যে জিওমেট্রিক্যাল আইসোমার হবে কি হবে না, এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে কি হবে না সেটা চেক করতে বলছে তোমাকে। তো চেক করে দেখি, আসো খেয়াল করে দেখো, এখানে কিন্তু এখানে একটা কার্বন আছে, কিন্তু এখানে একটা কিন্তু কার্বন আছে। তো এই কার্বনের সাথে এখানে কি আছে, হাইড্রোজেন, এবং এখানে আছে NH2। তো এরা দুটো তো ডিফারেন্ট, এরা দুটো ডিফারেন্ট, তাহলে এই কার্বনের সাথে যেগুলো আছে তারা কিন্তু ডিফারেন্ট। এখন চেক করতে হবে এই কার্বনের সাথে যারা যারা আছে তারা ডিফারেন্ট কিনা। আচ্ছা, এই কার্বনটার অবস্থা কি, এখানে একটা হাইড্রোজেন থাকে, আসলে এই জায়গায় একটা হাইড্রোজেন থাকে, তাই না? এখানে কিছু এই হাইড্রোজেনগুলোকে আমরা বন্ড লাইন নোটেশনে দেখাই না, হাইড্রোজেনগুলোকে আমরা কি দেখাই না বলতো, বন্ড লাইন নোটেশনে দেখাই না। মুক্ত আবর্তন রহিত মানে কি, মুক্ত আবর্তন রহিত মানে মুক্ত আবর্তন বাধাপ্রাপ্ত হবে, মুক্ত আবর্তন সম্ভব না, ফ্রি রোটেশন সম্ভব না। প্রথম দিক থেকে একটু ক্লাসটা করে আসো। ওকে, দেখো তাহলে এই কার্বনটার অবস্থা হচ্ছে, এখানে এখানে বাবা এই দুইটা এইচ থাকবে, এই কার্বনও কি থাকবে বলো তো, দুইটা এখানে করে এইচ থাকবে। দেখো এখানে একটা হাইড্রোজেন থাকবে, এই জায়গায় তোমার কাছে একটা হাইড্রোজেন থাকবে। আর এই কার্বনের অবস্থা কি, এখানেও একটা হাইড্রোজেন থাকবে, আসলে অ্যাকচুয়ালি এখানেও একটা হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেনগুলোকে আমরা দেখাই না বন্ড লাইন নোটেশনে, যখন আমরা দেখাই হাইড্রোজেনগুলোকে আমরা দেখাই না। এখানে যদি দেখো এখানেও একটা হাইড্রোজেন থাকবে, এখানেও একটা হাইড্রোজেন থাকবে। তো তোমার কাজটা কি হবে, এরকম চাকরির যোগের বেলায় তুমি চেক করা দরকার কি, এই কার্বনটার সাথে যারা যুক্ত আছে তারা সেম নাকি ডিফারেন্ট। কি করবা, এই এখান থেকে একবার এভাবে রোটেশন করবা, এই জায়গায় আসবা, আরেকবার এখান থেকে এইভাবে রোটেশন করে এই জায়গায় আসবা। দেখো তো, আমি যদি উপর থেকে যদি রোটেশন করে যাই, তাহলে এই কার্বনের সাথে দেখা পাবো, এই কার্বনের সাথে দেখা পাবো, এই কার্বনের সাথে দেখা পাবো। তাহলে কার কার সাথে দেখা পাবো বলো তো, এটা কি হবে, এটা CH2, এর পরেরটাও CH2, এর পরেরটাও CH2, আর নিচেরটা কি হবে, এটাও CH2, এটাও CH2, এটাও CH2, তাহলে এখানেও CH2, এখানেও CH2, এখানেও CH2। তাহলে খেয়াল করে দেখো এই কার্বনের উপরেও সেম প্যাটার্ন, নিচেও সেম প্যাটার্ন, তাহলে দুটো সেম হয়ে গেছে না, দুটো সেম হয়ে গেছে না, দুটো সেম হয়ে যদি যায় তাহলে এটাকে আমরা কি জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে। দেখো উপরে যে প্যাটার্নটা রিপিট হইছে, নিচেও সেম প্যাটার্ন রিপিট হইছে, দেখো তাহলে এটা কি জিওমেট্রিক্যাল আইসোমার হবে? অবভিয়াসলি এটার আনসার হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার হবে না, কারণ এটা সেম প্যাটার্ন রিপিট হইছে। দেখো বুঝছো কিনা। সিস্টান্স যৌগ হওয়ার জন্য একটা যৌগ হলেই হয় না, সিস্টান্সও দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ। ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ বলতে এদের জাস্ট ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন, পাশাপাশি একই জিনিস থাকলে সিস। বুঝছি বাট ক্লিয়ার না, আরও আসতেছি, আরও এক্সাম্পলে দেখাই তাহলে আরও ক্লিয়ার হবে। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেখে আসো, ধরো তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, চলো এবার একটু ভেঙে দেখে আসো, এভাবে একটু কষ্ট কর বোঝাটা তোমাদের জন্য। চলো একটু ভেঙে ভেঙে দেখাই। ধরো একটা কার্বন দিলাম, কার্বন নেওয়ার পরে ধরো তুমি এখানে ডাবল বন্ড নিলে একটা, তারপর ধরো তুমি এখানে আরেকটা কার্বন নিছো, ঠিক আছে, এখানে একটা কার্বন নিছো, আর এই জায়গায় ধরো তোমার কাছে একটা হাইড্রোজেন আছে, এই জায়গায় ধরো একটা NH2 আছে। এবার দেখবা তুমি অটোমেটিক্যালি পারবা। দেখো এবারে ধরো এখানে এখানে একটা CH2 আছে, আর তারপর তোমার হচ্ছে এই জায়গায় একটা CH আছে, তার সাথে এখানে একটা CH3 আছে, আর এরপরে এই জায়গায় তোমার কাছে একটা CH2 আছে, এই জায়গায় একটা CH2 আছে, এই জায়গায় একটা CH2 আছে, এই জায়গায় ব্যবহার করে যোগ বলছে। এটা সিস্টেন্স দেখাবে কিনা, এটা সিস্টেন্স দেখাবে কিনা, আর যদি সিস্টেন্স দেখায় মানে জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে কিনা, যদি দেখায় তাহলে কোন ধরনের সমাণু। তখন তোমার আনসার হবে, তুমি বলবা যে ভাই এখানে দেখেন আপনি এইটা এবং এটা কিন্তু ডিফারেন্ট, এই দুইটা কিন্তু ডিফারেন্ট, তাহলে সিস্টেন্স দেখানোর চান্স আছে। আমাকে দেখতে হবে এই কার্বনটার সাথে কী ধরনের প্যাটার্ন রিপিট হচ্ছে। দেখো এইভাবে গিয়ে আমি এইভাবে করে এখানে আসবো, আর এখান মানে আমি অ্যাকচুয়ালি কীভাবে ঘুরবো দেখাচ্ছি আমি তোমাকে। দেখো অ্যাকচুয়ালি কীভাবে ঘুরবো, অ্যাকচুয়ালি আমি এখান থেকে এখানে ঘুরবো যাব, আবার এখান থেকে আমি এই জায়গায় যাব। তা আমি যদি এইখান থেকে যদি এই জায়গায় যাই, কোন কোন কার্বনের সাথে দেখা পাচ্ছি দেখো তো। প্রথমে দেখা পাচ্ছি CH2 এর সাথে,
পরে দেখা পাচ্ছি সিএইচ, দেখো পরে দেখা পাচ্ছি কার সাথে, সিএইচ, তার সাথে আবার একটা CH3 বের করা, এরপরে দেখা পাচ্ছি আবার CH2 সাথে। বুঝছো কিনা দেখো, আমি যদি এখান থেকে যদি এইভাবে যাই, এখানে আসি, এই জায়গায় আসতে হবে যে জায়গায় তারা মিলিত হবে, সাইক্লিক যোগে যে জায়গায় মিলিত হবে সেই জায়গায় আসতে হবে। তাহলে এখানে CH2, এখানে CH3, এখানে CH2। আর এভাবে থেকে যদি আমি এখানে যাই, তাহলে কার সাথে দেখা পাচ্ছি, CH2, CH2, CH2। তাহলে দেখো এই জায়গায় হচ্ছে আমার এইটা, তাই না, এই জায়গায় হচ্ছে আমার এই জিনিসটা, এই জায়গায় হচ্ছে আমার এই জিনিসটা, এক সেকেন্ড, এই জিনিসটা, আর এদিকে হচ্ছে আমার নিচের প্যাটার্ন, আর নিচে হচ্ছে তোমার এই প্যাটার্নটা। তাহলে দুটো কি সেম প্যাটার্ন নাকি ডিফারেন্ট? সেম প্যাটার্ন নাকি ডিফারেন্ট? এটা সেম না তো, সেম কিভাবে হয়? দেখো এখানে CH2, CH, CH3, CH2, এখানে CH2, 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 তাহলে এই দুটো ডিফারেন্ট, এই দুটো ডিফারেন্ট হলে কি দেখাবে, জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে। তার আনসার হবে ইয়েস। দেখো বুঝছো কিনা, এবং এটা কোন ধরনের সমান হবে দেখো তো, এটা কি, এটা কিন্তু কেস নাম্বার 3-এর মধ্যে পড়তেছে। তাহলে এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, এটা হবে লো, এটা হবে হাই, কারণ এখানে 4 কার্বন, এখানে 3 কার্বন। তাহলে হাই হাইগুলো আকারে আছে, তাহলে এটা হবে ট্রান্স। তাহলে দেখো এইবার দেখো যারা যারা বলতেছিল যে ভাই একটু কনফিউশন ছিল বাট ক্লিয়ার না, এখন ক্লিয়ার কিনা দেখো, এখন ক্লিয়ার কিনা দেখো, এখন জিনিসটা ক্লিয়ার কিনা দেখো। ওকে, এবার আরো দুইটা এক্সাম্পল দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তারপর যত দুনিয়ার কঠিন আসুক তুমি পারবা। দুনিয়া কঠিন তো না, এগুলো যদি তুমি আগে থেকে করা না থাকে তাহলে কঠিন, বাট তোমার যদি আগে থেকে করা থাকে তাহলে একদম ইজি এগুলো। দেখো ধরো তোমাকে বলছে এভাবে একটা স্ট্রাকচার দিছে, আমি বন্ড লাইন দিয়ে তোমাকে দেখে আসো। ধরো তোমাকে একটা স্ট্রাকচার দেওয়া আছে এরকম, আচ্ছা আমি নর্মালি একে দেখে আসো। ধরো তোমাকে এখানে দেওয়া আছে কার্বন, আর এর সাথে একটা ডাবল বন্ড আছে, এখানে কার্বন, ডাবল বন্ড কার্বন আছে, কার্বন আছে, এই জায়গায় আছে হাইড্রোজেন, এই জায়গায় আছে NH3। আর ধরো এই জায়গায় তোমার কাছে আছে একটা CH, তার সাথে এখানে একটা CH3 আছে, আর এই জায়গায় তোমার কাছে একটা CH2 আছে, দেখো এই জায়গায় তোমার কাছে একটা CH2 আছে, এই জায়গায় তোমার কাছে একটা CH আর CH2 আছে, এই জায়গায় একটা CH আছে, এই জায়গায় একটা CH3 আছে, এই জায়গায় একটা CH2 আছে, এই জায়গায় এরকম আছে। ওকে, এরকম একটা জিনিসপত্র তোমার কাছে আছে এখানে। ওকে, তাহলে বলো এটা কি হবে, এটা কি সিস্টেন্স হবে কিনা, বা এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে কিনা? এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে, হবে না। গুড, গুড, কেন বলো তো? কারণ তুমি বলবা যে ভাই এরা এবং এরা ডিফারেন্ট। বাট খেয়াল করেন আপনি, আপনি যদি এখান থেকে এখানে যান, তাহলে সিকোয়েন্সটা কীরকম হচ্ছে এখানে, এখানে আমরা কি কি পাচ্ছি অ্যাট ফার্স্ট, মানে আমি যদি আমি আপারটাকে এখানে নিচেই চলি, কি আসো আপ, আপে যদি যাই, তাহলে প্রথমে দেখা পাচ্ছি CH, CH3 এর, পরে দেখা পাচ্ছি CH2 এর, এরপরে দেখা পাচ্ছি কি বলতো এখানে, এরপরে দেখা পাচ্ছি হচ্ছে আমরা এখানে, দেখো এখানে আমরা দেখো এখানে দেখা পাচ্ছি কার সাথে, এরপরে দেখা পাচ্ছি CH2 এর। আর যদি আমি ডাউন থেকে যাই, যদি আমি কি করি ডাউন থেকে যদি রোটেশন করি, যদি আমি ডাউন থেকে রোটেশন করি, ডাউন থেকে, তাহলে কি দেখা পাচ্ছি দেখো কোন কোন সিকোয়েন্স দেখাচ্ছে। ফার্স্টে হচ্ছে এখানে CH2, ডাউন থেকে যদি যাই, তারপর হচ্ছে তোমার কাছে এখানে CH, তারপর হচ্ছে CH3, তারপর হচ্ছে CH2। এবার আমারে বলো যে ভাই এই সিকোয়েন্স এবং এই সিকোয়েন্স সেম কিনা, বলো তো এই সিকোয়েন্স এবং এই সিকোয়েন্স কি সেম, এই সিকোয়েন্স এবং এই সিকোয়েন্স কি সেম? বলো আগে সিকোয়েন্স সেম কিনা। না, তো সিকোয়েন্স যদি সেম না হয় তো সিকোয়েন্স তো ডিফারেন্ট, সিকোয়েন্স তো ডিফারেন্ট, এরা দুইটা ডিফারেন্ট। তো কোন আগ করলে তুমি বলছো এটাও ডিফারেন্ট এটাও ডিফারেন্ট, তাহলে অবভিয়াসলি জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে। ইয়েস, দেখো বুঝতে পারছো কিনা? আমি তোমাদেরকে একটু সঙ্গ দিছিলাম ফার্স্টে,
যে তোমার ফার্স্ট টাইম বলছে, আমিও বলছে যে হবে না, দেখি সবাই ভুল করে ফেলছে জিনিসটা। সিকোয়েন্স তো ভাই ডিফারেন্ট, তাই না? দেখো এখানে সিএইচ সিএইচ থ্রি, তারপর সিএইচ টু, তারপর সিএইচ টু, আর এখানে সিএইচ টু, তারপর সিএইচ সিএইচ থ্রি সিএইচ টু। সিকোয়েন্স তো ডিফারেন্ট, এখানে সিকোয়েন্স তো এখানে ডিফারেন্ট, তাই না? তাহলে সিকোয়েন্স ডিফারেন্ট হওয়ার কারণে এখানে কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার হবে। ওকে, ওকে, দেখো জিনিসটা বুঝতে পারতেছো কিনা। দেখো আমি আরো প্যাচ লাগাইছি তোমাকে। এটা দিয়ে দিয়ে এটা নাও। হ্যাঁ, এখন আবার ধোকা দিব, দেখো। আচ্ছা একটা জিনিস দেখো, ধরো সিকোয়েন্সটা ডিফারেন্ট হয়েছে, এখানে এটাকে তুমি সিস বলবা না ট্রান্স বলবা? খেয়াল করো, এটাকে কি তুমি সিস বলবা না ট্রান্স বলবা? কথাটা লক্ষ্য করো তো, এটাকে তুমি কি সিস বলবা না ট্রান্স বলবা? দেখো জিনিসটা বুঝতেছো কিনা, এটাকে কি সিস বলা যাবে না ট্রান্স বলা যাবে? এটা কিরকম বলা যাবে, সিস আর ট্রান্স? কারণ এইখানে আণবিক ভর যা হবে, খেয়াল করো, এইখানে আণবিক ভর যা হবে এই জায়গায় তো আণবিক ভর তাই হচ্ছে, তাই না? তাহলে কিন্তু সিস ট্রান্স বলা যাচ্ছে না। তাহলে এটাও কিন্তু এটা ডিফারেন্ট হইলেও এখানে জিওমেট্রিক্যাল আইসোমার হবে না, নো হবে। প্রথমে যারা বলছিল তারাই কারেক্ট, কারণ এটা না সিস না ট্রান্স। বুঝছো? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, বুঝা গেছে জিনিসটা? না বুঝলে আমাকে বলতে পারো, এটা কিন্তু সিকোয়েন্স ডিফারেন্ট, ঠিক আছে, বাট এখানে তো না এটা সিজ হচ্ছে না এটা ট্রান্স হচ্ছে। আরেকবার রিক্যাপ করবো। আচ্ছা রিক্যাপ করতেছি, দেখো মানে আমি যদি এর থেকে ঘুরি তাহলে পাচ্ছি সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু, আর এর থেকে যদি ঘুরি তাহলে সিএইচ টু, তারপরে সিএইচ সিএইচ থ্রি সিএইচ টু। তো নর্মালি সিকোয়েন্সটা ডিফারেন্ট হচ্ছে, মানে আগে পরে হয়েছে, বাট আগে পরে হইলেও দেখো আণবিক ভর কিন্তু সেম। আণবিক ভর সেম হওয়ার কারণে না আমি সিজ বলতে পারতেছি না আমি ট্রান্স বলতে পারতেছি, ঠিক আছে? ওকে, চলো আমরা নেক্সটে দিয়ে আসো। এটা তো বুঝতে পারছি আমরা, তাই না? তাহলে আমাদের এটা ক্লিয়ার। আচ্ছা আমাদের এখানে নেক্সটে দিয়ে আসো। নেক্সট আরেকটা উদাহরণ দিয়ে আসো। ধরো এখানে কার্বন, এখানে ডাবল বন্ড দিচ্ছে একটা লাস্ট এক্সাম্পল, এরপর আমরা অন্য টপিকে চলে যাব। এখানে ধরো আরেকটা ডাবল বন্ড দিয়ে কার্বন দিচ্ছি আমরা এখানে। তারপর ধরা যাক এখানে হাইড্রোজেন দিলাম আগের মতো, আর এখানে ধরা যাক NH2 দিলাম। আর এই জায়গায় ধরো আমি একটা কার্বনকে দিছি CH2, এই জায়গায় ধরো একটা কার্বনকে দিছি CH2, আর এই জায়গায় ধরো একটা কার্বনকে দিছি CH, এই জায়গায় ধরো একটা CH3 আছে, এই জায়গায় ধরো আমার কাছে একটা কি আছে, এই যে CH2 আছে একটা। ওকে, ওকে, তারপরে তোমার এখানে ধরো একটা CH আছে, এখানে ধরো একটা CH3 আছে, আর এখানে আছে এরকম। ওকে, কি বলছো? আচ্ছা এক কাজ করি, এটাকে ইয়া দিয়ে আসো, এক সেকেন্ড, CH2 দিয়ে আসো এটাকে। ওকে, বলো এবারে এটা কি জিওমেট্রিক্যাল আইসোমার হবে কি হবে না? জিওমেট্রিক্যাল আইসোমার হবে নাকি হবে না? হবে বলতেছ না, বলতেছ গুড। চলো দেখি কেন। কারণ তুমি যদি আপ থেকে রোটেশন করো, দেখো তুমি যদি আপ থেকে রোটেশন করে এই জায়গায় আসো তাহলে কি হবে, দেখো সেক্ষেত্রে আপ থেকে রোটেশন করলে এই জায়গায় হবে ফার্স্টে তুমি CH2 দেখা পাবা, পরে তুমি আবার CH2 দেখা পাবা, পরে তুমি CH3 দেখা পাবা। আর ডাউন থেকে রোটেশন করলে তুমি দেখা পাবা CH2, তারপর দেখা পাবা CH2, তারপর দেখা পাবা CH3। দুটো তো সেম হয়ে গেল, তাই না? দুটো সেম হয়ে গেলে এটা কি হবে না, সেম হয়ে গেলে এটা জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না, নো হবে আনসার। তাহলে আমাকে বলো একটু করে, এইবার তোমার যাই ধরনের জিনিসপত্র আসুক না কেন তুমি পারবা না এগুলো কি পারবা? দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা, এগুলো কি পারবা? ওকে, এইবার তাহলে চলো আমি একটু নেক্সটে যেয়ে আসো। এবার আমি চাকরির যোগ্য দেখে, পিওর চাকরির যোগ্য দেখে আসো। পিওর চাকরির যোগ্য, পিওর চাকরির যোগের জন্য আমি তোমাকে নিয়মটা শিখিয়ে দিই। দেখো ধরো
তোমাকে একটা এক্সাম্পল দিছে এরকম, তোমাকে একটা পিওর চাকরির যোগ্য দেওয়া আছে এরকম। তারপরে তোমাকে এখানে বলছে এই জায়গায় আমার একটা CH3 আছে, এই জায়গায় আমার কাছে একটা CH3 আছে, এটা সিস্টেন্স হবে কিনা, এটা সিস্টেন্স হবে কিনা? তোমার আনসার হচ্ছে হবে। কেন? কারণ এখানে কিন্তু বাই ডিফল্ট একটা হাইড্রোজেন আছে, এখানে বাই ডিফল্ট একটা হাইড্রোজেন আছে। চাকরির যোগের জন্য না একটা নিয়ম আছে অ্যালকেনের চাকরির যোগের জন্য, সেটা কি নিয়ম? নিয়মটা হচ্ছে এখানে হাইড্রোজেনকে আমরা বলি ছোট মূলক। আমরা ছোট মূলক কাকে বলি? আমরা ছোট মূলক বলতে বুঝি হচ্ছে হাইড্রোজেনকে ছোট মূলক, এটা বলবো হচ্ছে আমরা হাইড্রোজেনকে। আর বড় মূলক হচ্ছে কারা? হাইড্রোজেন বাদে অন্যরা। বড় মূলক কারা? বড় মূলক হচ্ছে হাইড্রোজেন বাদে অন্যরা, হাইড্রোজেন বাদে অন্যরা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো নিয়মটা হচ্ছে বড় মূলকগুলো যদি চাকরি অ্যালকেনের চাকরির যোগে ডিফারেন্ট কার্বনে যুক্ত থাকে কি হয়? নোট লিখে দিয়ে আসো, একটা তোমাকে নোট লিখে দিয়ে আসো। নোট হচ্ছে বড় মূলক যদি মূলকদ্বয় যদি ডিফারেন্ট কার্বনে যুক্ত থাকে, ডিফারেন্ট কার্বনে যুক্ত থাকে, তবে ইহা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে। যেমন দেখো এই ক্ষেত্রে আমার যে CH3 আছে, এই ক্ষেত্রে আমার যে CH3 আছে এবং এই CH3টা আছে, দেখো দুটো ডিফারেন্ট বড় মূলক, এইটা একটা এই কার্বনে যুক্ত, একটা এই কার্বনে যুক্ত, দুটো ডিফারেন্ট কার্বনে যুক্ত, তাই এটা কি দেখাবে? এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম ইয়েস করবে বা দেখাবে। বুঝছো? এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে। ক্লিয়ার? আচ্ছা দেখো, আশা করি জিনিসটা বোঝা গেছে। হ্যাঁ, তারপরে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাকে, দেখো ধরো আমি যদি তোমাকে এক্সাম্পল হিসেবে দিই এখানে এরকম, এখানে ধরা যাক আমি যদি একটা এক্সাম্পল এখানে আঁকি, আসো তোমার ধরো জিনিসটা এরকম আছে, এক সেকেন্ড, ওকে এরকম দিলাম, তারপরে এরকম দিলাম, আর ধরা যাক আমি এখানে এরকম দিছি। ওকে আচ্ছা, তারপর আমি তোমাকে বললাম যে এই স্ট্রাকচারটাকে চলো একটু কপি করি, এটাকে চলো একটু কপি করি এখানে আমরা, হ্যাঁ এখানে আনি আসো। ওকে, দুইটা এক্সাম্পল তোমাকে দিয়ে আসো। ধরো আমি তোমাকে যদি বলি যে এই জায়গায় একটা CH3 আছে, এই জায়গায় একটা CH3 আছে, বলো এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে কিনা? এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে কিনা বলতে পারবা? এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে কিনা? হবে। গুড। কেন বলো তো? কারণ তোমার আনসার হচ্ছে তুমি বলবা যে ভাই এখানে দুইটা বড় কার্যকরী মূলক, দেখেন আপনি, একটা এই কার্বনে যুক্ত, বড় কার্যকরী মূলক না বড় মূলক, একটা এই কার্বন, দুটো ডিফারেন্ট কার্বনে যুক্ত, তাহলে অবভিয়াসলি এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে। ইয়েস। এবার দেখো এটা অনেকে একটা ভুল ধারণা ক্লিয়ার করে দিই। ধরো একটা CH3 এই জায়গায় আছে, একটা CH3 এই জায়গায় আছে, বলো এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে কিনা? এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে কিনা? এটা কি জিওমেট্রিক্যাল আইসোমার হবে? বলো এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে? রুলসটা কি? রুলসটা হচ্ছে বড় মূলক যদি ডিফারেন্ট কার্বনে থাকে তাইলেই জিওমেট্রিক্যাল আইসোমার হবে। তো যদি ডিফারেন্ট কার্বনে যুক্ত তাহলে অবভিয়াসলি হবে। পাশাপাশি আসে নাকি নাই দেখার দরকার নাই, পাশাপাশি আসে নাকি নাই দেখার দরকার নাই, যদি ডিফারেন্ট মূলকে থাকে তাহলে অবশ্যই জিওমেট্রিক্যাল আইসোমার হবে। ক্লিয়ার? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। ওকে, হ্যাঁ কোনটা হবে এটা চেক করতে হবে, কেমন? ওটা চেক করতে হবে তোমার, চেক করার দরকার নেই, এখান থেকে চেক করা আসে না, চেক করা যেগুলো সেগুলো আমি দেখাই দিচ্ছি, এগুলো 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 থেকে চেক করা আসে, এটা যা জিজ্ঞেস করে হয় কি হয় না। চলো নেক্সটে যাই আসো, নেক্সটে যাই আসো। নেক্সট আমি আরও দুটো এক্সাম্পল তোমাকে দেখাই, দেখি বলো এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে কিনা। কোনটা দেখাচ্ছি, ধরো আমি এভাবে আঁকছি একটা, তারপরে তোমার ধরো যাক এখানে লিখলাম একটা, এখানে একটা আঁকছি, তারপর এই জায়গাটা CH3 দিছি, এই জায়গাটা CH3 দিছি, বলো জিওমেট্রিক্যাল আইসোমার হবে নাকি হবে না?
জিওমেট্রিক্যাল আইসোমার হবে নাকি হবে না? জিওমেট্রিক্যাল আইসোমার হবে নাকি হবে না? দেখো, এগুলোকে তোমরা ভুল করে ফেলবা। এটার আনসার হচ্ছে না, এটার আনসার হচ্ছে নো। কেন নো? কারণ কোন ধরনের চাকরির যোগের জিওমেট্রিক্যাল আইসোমার হয়? কোন ধরনের চাকরির যোগের? অ্যালকেনের। এখানে তবে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকলে কখনো এটা কি হবে? জিওমেট্রিক্যাল আইসোমার হবে চাকরির যোগে? দেখো বুঝতে পারছো কিনা? ডাবল বন্ড থাকলে কখনো হবে বলো? ডাবল বন্ড থাকলে তো হবে না। তাহলে এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে না। কেন? ব্যাখ্যাটা তুমি এখানে মনে রাখতে পারো, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে। আশা করি জিনিসটা এখানে ক্লিয়ার। এখানে ডাবল বন্ড আছে, বুঝছো? আচ্ছা চলো নেক্সট যোগে যাই। আসো, এগুলো অনেক মজার জিনিস, আমি আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারতেছো এগুলা। ওকে, দেখো, ধরো আমি তোমাদের বললাম যে আমার এবার দেখি বলো, এখানে ধরো CH3 দেওয়া, এখানে CH3 দেওয়া, এখানে CHO দেওয়া। বলো এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে কি হবে না? এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে কি হবে না? গুড। এটা হবে না কেন? কারণ দুইটা বড় মূলক সেম কার্বনে যুক্ত। তাহলে তোমার আনসার হবে এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে না। শেষ, আমাদের জিওমেট্রিক্যাল আইসোমার কিন্তু পড়া শেষ। তাহলে যত ধরনের প্রবলেম আসতে পারে MCQতে আমি তোমাকে সব দেখাই দেওয়ার চেষ্টা করছি। দেখা একটা জিনিস আমি বলি, পরীক্ষার জন্য এগুলো এই পৃষ্ঠাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কারণ এই এত কঠিন তোমাকে জীবনেও করবে না। তোমাকে সর্বোচ্চ কতটুকু করবে? সর্বোচ্চ হচ্ছে এগুলো জিজ্ঞেস করবে, সর্বোচ্চ তোমাকে এইগুলো জিজ্ঞেস করবে সর্বোচ্চ, বুঝছো? একদম ইজি যেগুলো জিজ্ঞেস করবে, কঠিন জিজ্ঞেস করবে না। আচ্ছা এখন তোমাকে বলবে কি জানো, যে কিছু সংকেত দেওয়া থাকবে, বলবে যে এদের সিস্টেন্সকে দেখাও। এদের কি বলো? এদেরকে সিস্টেন্সকে দেখাও। কি লিখছে ভাইয়া, আজকে কি আলোক শক্তি দেখাবেন? হ্যাঁ আলোক শক্তি একটু পরে দেখাচ্ছি। দেখো এদের সিস্টেন্স দেখাতে বলছে, তাহলে এদের সিস্টেন্সটা কীরকম হবে? দেখো তুমি তখন বলবো এদের সিস সমানটা কীরকম হবে। এখানে দেখো কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড, আর ট্রান্স কোনটা হবে? দেখো তোমার কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড দাও, কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড দাও, তাহলে ডাবল বন্ড দিছি। তারপরে এগুলো কী করে এখানে এইভাবে তুমি এই দেখো হাইড্রোজেন হাইড্রোজেন এটাকে তুমি ফিক্স রাখো, হাইড্রোজেন এবং CH3কে ফিক্স রাখো, আর এটাকে চেঞ্জ করে দাও একটু করে, CH3কে উপরে নিয়ে যাও, হাইড্রোজেনকে এখানে দেখাই দাও। ঠিক আছে, এটা কী হবে? এটা ট্রান্স হবে, এটা ট্রান্স হবে। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ক্লাস আটকাই গেছে? ক্লাস কি আটকাই গেছে? একজন বলছে ক্লাস আটকাই গেছে। আমি একটু চেক করে দেখি তো। এখন ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, দাঁড়াও। কি হইলো এখানে? যারা ফেসবুকে দেখতেছো ওরা কি আমার ক্লাস দেখতে পারতেছো ঠিক মতো? যারা ফেসবুকে দেখতেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা আচ্ছা ওকে। এই যে আগেরটা জাস্ট সিম্পল সিস্টেম থাকছি, আর কিছু না, কিচ্ছু না, সিস্টেম থাকছি। চলো নেক্সটে যাই। নেক্সট এটার এগুলো সিস্টেম দেখাইতে বলছে, তাহলে এটা সিস্টেম কীরকম হবে? এটা কার্বন কার্বন ডাবল বন্ড দেখাবা, কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড দেখাই দিবা, কার্বন আর কার্বনের মধ্যে তুমি এখানে ডাবল বন্ড দেখাই দিবা। ডাবল বন্ড দেখানোর পরে এখানে একটা হাত দেখাই দিবা, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত। ওকে, তাহলে এখানে কী হবে তোমার? দেখো এই হাতের সাথে একটা, এই কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে দেখো এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত, এই পাশে একটা CH2, একটা CH3 যুক্ত, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত, আর এর সাথে একটা CH3 যুক্ত। তাহলে দেখো হাইড্রোজেনগুলো পাশাপাশি আছে, তাহলে এটা হবে সিস সমাণু।
এটা হবে সিস সমাণু, ঠিক আছে, এটা হবে সিস সমাণু। ওকে, আর ট্রান্সটা কীরকম হবে, এই যে কার্বন আর কার্বনের ডাবল বন্ড দেখাবা এখানে, কার্বন আর কার্বনের এখানে ডাবল বন্ড দেখাবা, তারপর এখানে 4টা হাত দেখাই দিবা, তারপরে তোমার কাছে এখানে হাইড্রোজেন আর CH3 কে ফিক্স রাখবা, তারপর তুমি হচ্ছে এই হাইড্রোজেনটাকে এই পাশে নিয়ে যাবা, আর এখানে CH2 আর এখানে CH3 কে দেখাই দিবা। ক্লিয়ার? তাহলে দেখো এখানে হাইড্রোজেন হাইড্রোজেনগুলো ক্রস ক্রস অবস্থানে আছে, এটা হবে ট্রান্স, এটা হবে ট্রান্স। ওকে, আশা করি বোঝা গেছে সিস এবং ট্রান্সগুলো। চলো নেক্সটে যাই আসো। নেক্সটে টোক টু ক্লোরো, এগুলো তোমরা পারবা, আমি তোমাদের এগুলো বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। সিস আর ট্রান্স দেখানো, এগুলো তোমরা পারবা, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তারপর এটাও তোমরা পারবা, সিস আর ট্রান্স দেখাইতে হবে, বুঝছো? এগুলো তাহলে তোমরা বাসায় করে ফেলবা, সিস আর ট্রান্স দেখানোগুলো। এটাও পারবা, জাস্ট একটু দেখাই দিয়ে আসো। যেমন কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড দেখাবা, কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড দেখাবা। ওকে, দেখানোর পরে এই জায়গায় ধরো তুমি হাইড্রোজেন, আর এই জায়গায় COOH, আর এই জায়গায়ও COOH, এইভাবে দেখাইতে পারো, COOH, আর এই জায়গায় হাইড্রোজেন। তাহলে তুমি COH লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে সিস, এটা হবে সিস, ঠিক আছে, এটা হবে সিস। আর ট্রান্সটা কীরকম হবে, এখানে এই কার্বন আর কার্বন এদের মধ্যে ডাবল বন্ডকে নাও, দেখো এদের মধ্যে ডাবল বন্ডকে নাও, কার্বন কার্বন ডাবল বন্ড নাও, এখানে একটা হাত বাই করো, এখানে একটা হাত বাই করো, এখানে একটা হাত বাই করো, এখানে একটা হাত বাই করো। তাহলে এটাকে ধরো তুমি ফিক্স রাখো, হাইড্রোজেন আর COOH। চাইলে তুমি COH লিখতে পারো, উল্টা করে লিখতে পারো, সমস্যা নেই। COOH, আর এখানে হাইড্রোজেন দেখাই দাও, তাহলে দেখো ক্রস আকারে আছে, তাহলে এটা হচ্ছে ট্রান্স। তাহলে এইভাবে করে সিস এবং ট্রান্স আমরা দেখাই দিব। ইজি জিনিস, তাই না? এগুলো কঠিন না, এগুলো একদম ইজি জিনিস। ওই স্যাড রিয়েক্ট দিচ্ছ কে? ক্লাস কি স্যাড রিয়েক্টের? ওকে দেখো, তাহলে এগুলা সিনামিক অ্যাসিডগুলো পারবা। কি করবা বলো, এখানে যে তোমার কার্বন আর কার্বন এদের মধ্যে ডাবল বন্ড দেখাবা। অ্যাট ফার্স্ট তোমার কাজও লাগে ডাবল বন্ড দেখানো। পরে কাজ কী হবে, এখানে 2টা হাত, এখানে 2টা হাত, এখানে 2টা হাত, এখানে 2টা হাত। তারপরে দেখো এখানে আছে H, এখানে আছে COOH, এখানেও আছে একটা H, আর এখানে আছে C6H5। তা আমি তোমাকে সিসটা দেখাই দিছি, ট্রান্স তুমি নিজে বাসায় বাড়ি কাজ করবা। যেমন আমি তোমাকে সিস দেখাই দিছি, ট্রান্স তাহলে তুমি বাসায় করবে। তাহলে ট্রান্স স্ট্রাকচারটা আঁকবা, এটা বাড়ি কাজ থাকবে তোমার। ট্রান্স তো আঁকতেই পারবা। চলো নেক্সটে যাই। নেক্সট এটাও পারবা, সাইক্লোপ্রোপেন। আচ্ছা 1,2, এটা 1,2 হবে, এটা হবে 1,2, এটা কমা হবে, কেমন, এটা হবে কমা 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। আচ্ছা আমি করে দিই, এটা আসো। সাইক্লোপ্রোপেন মানে 3 কার্বনের, ঠিক আছে। তো এখানে 1,2 ডাইমিথাইল, এর মানে কি, 1 নাম্বারে ধর একটা কি আছে, 1 নাম্বারে তোমার কাছে এখানে CH3 আছে, মিথাইল মানে কি CH3 না, এখানে একটা CH3 আছে, তাহলে 2 নাম্বারও একটা CH3 আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, তাহলে এটা হচ্ছে সিস, কারণ এটা পাশাপাশি আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিস। আর ট্রান্সটা কীরকম হবে, দেখো ট্রান্সের ক্ষেত্রে তুমি একটাকে তুমি ফিক্স রাখো, একটাকে তুমি ফিক্স রাখো, ধরো CH3টাকে তুমি ফিক্স রাখলা, আর হাইড্রোজেনকে তুমি এখানে দেখাই দিলা, হাইড্রোজেনটাকে তুমি এখানে দেখাই দিলা, আর এইটার একটু ব্যতিক্রম করো, এখানে তুমি হাইড্রোজেনটাকে নিয়ে আসো, আর CH3কে তুমি এই পাশে দেখাই দাও, শেষ। তাহলে এটা হবে ট্রান্স, কারণ এটা দেখো বিপরীত অবস্থানে আছে, এটা হবে ট্রান্স, আর এটা হবে সিস। তাহলে দেখো এটা সিস আর ট্রান্স বুঝতে পারছো কিনা? হ্যাঁ দেখো, এটা সিস আর ট্রান্সটা বুঝতে পারছো কিনা? আজকে ব্রেক দিব না, কারণ আজকে তো নামাজ আছে একটু পরে, তো আমি ছেড়ে দিব, একটা 11:45 দিকে ছেড়ে দিব, ঠিক আছে। আচ্ছা আশা করি বোঝা গেছে। চলো নেক্সটে যাই। নেক্সট এগুলো তাহলে তোমরা বাসায় করে ফেলবা, এগুলো তোমাদের বাড়ি কাজ থাকবে, এগুলো তোমাদের বাড়ি কাজ থাকবে, বাসায় করবা, বুঝছো? আচ্ছা চলো একটা জিনিসের উপর দেখাই আসো। তাহলে আমরা একটা জিনিস তোমাকে দেখাই, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক মুভমেন্ট, এটাকে আমরা বলে থাকি ম্যাগনেটিক ম্যাগনেটিক মোমেন্ট।
এটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিউ। এই ম্যাগনেটিক মোমেন্টের কাজ কি? পোলারিটি নির্ধারণ করা। এটার কাজ কি বলতো? কোনো একটা যৌগ পোলার কিনা সেটা নির্ধারণ করা। পোলারিটি নির্ধারণ করে। পোলারিটি নির্ধারণ করে মানে কোনো একটা যৌগ পোলার কিনা সেটা নির্ধারণ করে। বুঝছো? কোনো একটা যৌগ পোলার কিনা সেটা নির্ধারণ করে। কে করে এটা? এটা করে ম্যাগনেটিক মোমেন্ট করে থাকে। ঠিক আছে? আচ্ছা, কি বলছো? হ্যাঁ, যাদের ক্লাস জমে গেছে তারা সাইড ডিরেক্ট দিচ্ছে। আচ্ছা, ক্লাস জমাইও না, ক্লাস রেগুলারলি দেখে ফেলিও, তাহলে দেখো তোমার পড়া অনেকটা আগাই গেছে। কেমন? আচ্ছা, তো এবার আসলে আমি তোমাকে যেটা দেখাতে যাচ্ছি এখানে সেটা হচ্ছে কি, একটা একটা ওয়ার্ড আছে মিউ। মিউ কেন বলে থাকি? ম্যাগনেটিক মোমেন্ট। আর যেটাকে আমরা বলতেছি আসলে এই যে যেটা কি নির্ধারণ করে? পোলারিটি নির্ধারণ করে। তাহলে কীভাবে বের করে আমি তোমাকে একটু দেখাই। ধরো তুমি এখানে একটা প্লাস চার্জ রাখছো, ধরো যাক তুমি এখানে একটা প্লাস চার্জ রাখছো আর তুমি এখানে একটা মাইনাস চার্জ রাখছো। তাহলে এই প্লাস থেকে মাইনাসের দিকে হবে, এই প্লাস থেকে মাইনাসের দিকে হবে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। এখন তুমি প্রশ্ন করবা যে ভাই এই ম্যাগনেটিক মোমেন্টের সাথে সিস ট্রান্সের কী সম্পর্ক আছে? চলো দেখাচ্ছি, আসো। খেয়াল করে দেখো, আমি যদি একটা সিস যৌগকে নিই, ধরো কার্বন আর কার্বন, এখানে হচ্ছে আমি ডাবল বন্ডে দেখাচ্ছি, আসো ডাবল বন্ডে দেখাচ্ছি, আসো এটা ডাবল বন্ড। আর ধরো দেখ এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে। আমি এই স্ট্রাকচারটাকে একটু এঁকে ইয়া করে রাখি, আসো পাশে এঁকে রাখি, আসো। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো আমি একটা সিস নিয়ে বুঝাবো তোমাকে। আগে ধরো এখানে হাইড্রোজেন দিলাম, এখানে ধরো CH3 দিলাম, এখানে ধরো হাইড্রোজেন দিলাম, এখানে ধরো CH3কে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এবার আমাকে একটু বলো তো, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কে অধিক তড়িৎ ঋণাত্মক? বলো তো, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কে অধিক তড়িৎ ঋণাত্মক? কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কে অধিক তড়িৎ ঋণাত্মক? কার্বন। তাহলে কার্বন কি করবে? তার নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে আনবে না হাইড্রোজেন থেকে। তার মানে হাইড্রোজেন একটু পজিটিভ হয়ে যাবে আর কার্বন একটু নেগেটিভ হবে। তাহলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কোন দিকে হবে বলো তো? কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কীরকম হবে? যেহেতু কার্বন অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে কার্বন ইলেকট্রনকে টান দিবে, কার্বনের চার্জ হবে নেগেটিভ, এটা চার্জ হবে পজিটিভ। তাই এদের মধ্যে যে তোমার ম্যাগনেটিক মোমেন্ট, যেটাকে আমরা μ1 বলতে পারি, সেটা ডিরেকশন হবে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে। ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন সবাই বুঝতে পারছো কিনা? ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন সবাই বুঝতে পারছো কিনা? ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন, কারণ কার্বন যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মক, তাই কার্বন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। তাহলে কার্বন হবে নেগেটিভ চার্জে চার্জিত আর হাইড্রোজেন হবে পজিটিভ চার্জে চার্জিত। তাই ডিরেকশন হবে μ1-এর পজিটিভ থেকে নেগেটিভ দিকে, অর্থাৎ হাইড্রোজেন থেকে কার্বনের দিকে। তাহলে এখানেও কিন্তু μ1-এর ডিরেকশন কীরকম হবে? এরকম হবে। এখানেও সেমভাবে যদি আমি কি করি, ট্রান্সটা আঁকতে চাই, ট্রান্সটা কীরকম হবে? হাইড্রোজেন এখানে, হাইড্রোজেন এখানে, CH3 এখানে, CH3 এখানে। তাহলে এখানেও কিন্তু μ1-এর ডিরেকশন হবে এদিকে, এটার μ1-এর ডিরেকশন হবে এদিক দিয়ে। ঠিক আছে, আচ্ছা। এবার আমাকে বলো, আমরা এটা তোমাকে লাইন মনে আসছে কিনা, অ্যালকাইলমূলক ইলেকট্রন দাতা নাকি ইলেকট্রন গ্রহীতা? অ্যালকাইলমূলক ইলেকট্রন দাতা নাকি ইলেকট্রন গ্রহীতা? কি শিখাইছিলাম তোমাদেরকে? অ্যালকাইলমূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। অ্যালকাইলমূলক কী হিসেবে কাজ করে? ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তো অ্যালকাইলমূলক যদি ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, তাহলে সেই ইলেকট্রন দিয়ে দিবে। আর যে ইলেকট্রন দিয়ে দেয় সে কি পজিটিভ চার্জে চার্জিত হয় নাকি নেগেটিভ চার্জে চার্জিত হয়? যে ইলেকট্রন দিয়ে দেয়, যে ইলেকট্রন দিয়ে দেয় সে কি পজিটিভ চার্জে চার্জিত হয় নাকি নেগেটিভ চার্জে? পজিটিভ চার্জে, কারণ সে ইলেকট্রন হারাই ফেলছে। তাহলে এ হচ্ছে পজিটিভ চার্জ আর এই ইলেকট্রন পাইছে, তাহলে এ নেগেটিভ চার্জ। তাহলে এদের মধ্যে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কোন দিকে হবে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তাহলে μ2 এর ডিরেকশন হবে CH3 থেকে C এর দিকে। তাহলে μ2 এর ডিরেকশন হবে CH3 থেকে C এর দিকে। দেখো বুঝছো কিনা? ক্লিয়ার? কবে বলছে ভাইয়া? ওই যে একদম শুরুর দিকে বলছিলাম, একদম শুরুর দিকে বলছিলাম। এটা নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে আবার, এই যে ইলেকট্রন দাতা এটাকে নিয়ে। আচ্ছা, এখানে তাহলে কীরকম হবে? CH3 এখান থেকে ডিরেকশন হবে, তাহলে μ2 এদিকে হবে আর μ2 হবে এদিক দিয়ে। আচ্ছা, এবার একটা কাজ করি, আসো আমরা আমরা এই পুরা জিনিসটাকে, কোন জিনিসটাকে? এই জিনিসটাকে আমরা একটা বিন্দু হিসেবে বিবেচনা করি। আমরা এখানে একটা কী হিসেবে বিবেচনা করি? বিন্দু বা পয়েন্ট হিসেবে বিবেচনা করি। বিবেচনা করার পরে তুমি যদি লক্ষ্য করো, একটু করে খেয়াল করে দেখো তো, এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমি দুটো লাইন টানতেছি, এখানে এখানে একটা লাইন টানতেছি আমি এখানে। খেয়াল করে দেখো, আমার এদিক দিয়ে কিন্তু μ1 আসতেছে, এদিক দিয়েও কিন্তু μ1 আসতেছে। আর খেয়াল করে দেখো,
এদিক দিয়ে কিন্তু মিউ টু আসতেছে, এদিক দিয়ে কিন্তু মিউ টু আসতেছে, তাই না? দেখো জিনিসটা, এটা বুঝতেছো কিনা? তাহলে খেয়াল করে দেখো, মিউ ওয়ান আর মিউ টু কিন্তু সমান না, আবার এই মিউ ওয়ান আর মিউ টু কিন্তু সমান না। তাহলে এরা একে অপরকে একদম এক্স্যাক্টলি জিরো করে দিতে পারবে না। তাহলে এখানে কিন্তু কি, এখানে যদি আমি মিউ ন্যাট বের করতাম, সেই মিউ ন্যাটটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হইতো। মিউ ন্যাট কিন্তু কি হইতো? নট ইকুয়াল টু জিরো হইতো এই ক্ষেত্রে। কেন বলো তো? কারণ এরা কিন্তু সমান না, তাহলে এরা একে অপরকে একদম জিরো করে দিতে পারবে না, এও একে অপরকে একদম জিরো করে দিতে পারবে না, কিছু পরিমাণ কিন্তু অবশিষ্ট থাকবে। তাহলে মিউ নটের ভ্যালুটা কিন্তু নট ইকুয়াল টু জিরো। তাহলে মিউ ন্যাট এটার ধর্ম হচ্ছে কি, মিউ যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে এটাকে আমরা বলি অপোলার, কোনো ম্যাগনেটিক মোমেন্ট নাই। আর মিউ যদি নট ইকুয়াল টু জিরো হয় সেটাকে আমরা বলি পোলার, সেটাকে আমরা বলি কি? পোলার। তাহলে এই সিস যৌগগুলো কীরকম? এটা তো সিস যৌগ ছিল, সিস, এই যৌগটা কী ছিল? এই যৌগটা ছিল সিস। তাহলে সিস যৌগগুলো কি পোলার নাকি অপোলার? তোমার আনসার হবে সিস যৌগগুলো হচ্ছে পোলার। তোমার আনসার হবে সিস যৌগগুলো হচ্ছে পোলার হয়ে থাকে। দেখো বুঝছো কিনা? সিস যৌগগুলো পোলার হয়ে থাকে। ক্লিয়ার? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? এবার আসো, এবার আসো, এটা দেখি আসো। যদি আমি এটাকে একটা বক্স হিসেবে চিন্তা করতাম বা বিন্দু হিসেবে চিন্তা করতাম, তাহলে কি হতো? ধর আমি এটা বিন্দু হিসেবে চিন্তা করলে আমি রেখা পাইতাম এরকম, এটা একটা রেখা, তারপর এটা একটা রেখা পাইতাম, তাই না? তারপর দেখো, তাহলে এটা হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্ট। এখানে দেখো, এখানে মিউ ওয়ান এদিকে, মিউ ওয়ান এদিক দিয়ে, আর মিউ ওয়ানটা এদিক দিয়ে, তাহলে এখানেও মিউ ওয়ান এদিক দিয়ে। তারপর এখানে মিউ টু, মিউ টু, মিউ টু এদিকে, এদিকে মিউ টু এদিকে। ক্লিয়ার কিনা দেখো? তাহলে এবার আমাকে বলো তো, এই মিউ ওয়ান আর মিউ ওয়ান একে অপরকে ক্যান্সেল আউট করবে, এই মিউ টু আর মিউ টু একে অপরকে ক্যান্সেল আউট করবে। তাহলে যদি ক্যান্সেল আউট করে তাহলে এখানে মিউ নেটের ভ্যালু কত? এই জায়গায় মিউ নেট এটা কত আসবে? এটা আসবে জিরো। তাই যদি জিরো হয়, তাই যদি জিরো হয় তাহলে এটাকে আমরা পোলার নাকি অপোলার বলি? এটাকে আমরা বলি অপোলার বা নন, অ্যাপোলারও বলা হয় এটাকে, বা নন পোলারও বলা হয়। অ্যাপোলারও বলা হয় বা এটাকে আমরা নন পোলারও বলে থাকি। তাহলে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিস যৌগগুলো কি পোলার নাকি অপোলার, ট্রান্স যৌগগুলো কি পোলার নাকি অপোলার। তাহলে ট্রান্স হচ্ছে তোমার অপোলার আর সিস হচ্ছে তোমার পোলার। তাহলে এটা মুখস্থ রাখবা। আমি তোমাকে ব্যাখ্যা সহ এখানে বলে দিলাম কেন অপোলার কেন নন পোলার হয়েছে। দেখো ট্রান্সের বেলায়ও কিন্তু কী হতে পারে বলো তো? সামান্য পোলারিটি থাকতে পারে। সেটা কখন বলো তো? যদি এই দুইটা ডিফারেন্ট হয়। ধর এখানে আছে CH3 CH2 বা CH2 CH3, এখানে ধরো CH3 আছে, তখন সামান্য পোলারিটি হবে যেটা নিয়ার অ্যাবাউট জিরোর কাছাকাছি। সো এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। তুমি এভাবে এমনি মনে রাখবা, সিস সবসময় পোলার হবে, ট্রান্স সবসময় অপোলার হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সের সামান্য পোলারিটি দেখায়, সামান্য, একদম নেগলিজিবল জিনিসটা। ওকে, চলো নেক্সটে যাই। নেক্সটে এখানে তোমাকে বৈশিষ্ট্য দেওয়া আছে যে তোমার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে আসো, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে আসো। আমরা দুইটা জিনিসের উপরে একটা ফোকাস করবো, দুইটা জিনিসের উপরে। কি জিনিসের উপরে? দেখো, একটা হচ্ছে গণনাঙ্ক। তো সিসের গণনাঙ্ক কিন্তু কম, সিসের গণনাঙ্ক হচ্ছে কম, বা ট্রান্সের গণনাঙ্ক হচ্ছে বেশি। তুমি জানো এটা কিন্তু উল্টা হওয়া দরকার ছিল, এটা কিন্তু উল্টা হওয়া দরকার ছিল, এটা কিন্তু উল্টা হওয়া দরকার ছিল। কেন? কারণ সিস হচ্ছে পোলার আর ট্রান্স হচ্ছে অ্যাপোলার বা নন পোলার। তাহলে অপোলার যৌগে কিন্তু, অপোলার যৌগগুলো কি হয়? সমযোজী বেশি হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার আমাদের গণনাঙ্ক কম হওয়া দরকার ছিল, তো সিসের গণনাঙ্ক কিন্তু বেশি হওয়া দরকার ছিল। বাট সিসের গণনাঙ্কে একটু পার্থক্য, মানে একটু একটু ঝামেলা আছে এই ক্ষেত্রে, সিসের গণনাঙ্কটা কম হয়। সিসের গণনাঙ্ক কী হয় বলো তো? কম হয়ে থাকে। একটু এটা ভালো করে মাথায় রাখবা, কেমন? আচ্ছা, সিসের গণনাঙ্ক কী হয়? সিসের গণনাঙ্ক কম হয় কারণ এটা, গণনাঙ্ক মানে কি? যেই তাপমাত্রায় গলা স্টার্ট করে সেটা হচ্ছে গণনাঙ্ক। তো গণনাঙ্কের কাছাকাছি যখন যাওয়া হয় সিসের ক্ষেত্রে পোলারিটি নষ্ট হয়ে যায়। একটা বেশ জটিল কারণ আছে, এখন এই মতো জানার দরকার নেই। এমসিকিউর জন্য মনে রাখবা, সিস গণনাঙ্ক একটু ডিফারেন্স দেখায়, মানে যদিও কি হওয়া উচিত, সিসের গণনাঙ্ক বেশি, ট্রান্সের গণনাঙ্ক কম হওয়া উচিত। আর যেই ঘটনাটা ঘটে, সিসের গণনাঙ্ক কম হয়ে যায়, ট্রান্সের গণনাঙ্ক বেশি হয়। স্ফুটনাঙ্কে কিন্তু আর এই ধরনের কোনো পার্থক্য নাই। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে সিসের স্ফুটনাঙ্কটা বেশি থাকে, ট্রান্সের স্ফুটনাঙ্কটা কম থাকে। ক্লিয়ার? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা?
আবার আজকে আটকে গেছে ক্লাস, ওয়েব অ্যাপে তো দেখা যাচ্ছে ক্লাস, দেখা যাচ্ছে, দেখি একটু করে, ওয়েব অ্যাপে একটু দেখা যাচ্ছে ক্লাস ক্লিয়ার আছে, নেট ডিস্টার্ব করতেছে হয়তো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার আমাদের গণনাঙ্ক কম হওয়া দরকার ছিল। হ্যাঁ, এখন এখন আবার আসছে ক্লাস। ওকে, গণনাঙ্ক কম হয়ে যায়। হ্যাঁ না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, তাহলে এগুলো একটু করে তোমরা পড়ে নিও। এই যে দেখো আমি তোমাকে বলি কি পড়বা, এই দুটো থেকে সবসময় প্রশ্ন আসে গণনাঙ্কের বেলায় সিসের গণনাঙ্ক কম, ট্রান্সের গণনাঙ্ক বেশি। স্ফুটনাঙ্কের বেলায় সিসের স্ফুটনাঙ্ক বেশি, ট্রান্সের কিন্তু স্ফুটনাঙ্ক কম। এই যে এরা যারা অভ্যন্তরীণ শক্তি, দহন তাপ, পানিতে দ্রাব্যতা, ডাইপোল মোমেন্ট, এগুলো কিন্তু সবগুলো সিসের বেশি হবে। কেন? কারণ ডাইপোল মোমেন্ট মানে কি, এটার মধ্যে পোলারিটি আছে, তাই আবার পোলারিটি থাকলে দ্রাব্যতাও বেশি হবে, তাই না? আর অ্যাসিড অ্যানাইড্রাইড গঠন এটা করে, এটা করে না। এগুলো এখন দরকার নেই, জাস্ট একটু একবার রিডিং দিয়ে যাবা। এগুলো থেকে নর্মালি এমসিকিউ আসে, একটা বার তোমরা রিডিং দিও, তাইলেই হবে। কেমন? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের একটা, আমরা আজকে আলোক সামান্য শুরু করবো না, তবে আলোক সামান্য নিয়ে দু একটা কথাবার্তা আছে যেগুলো বেসিক কথাবার্তা, চলো আমি এগুলো পড়াই দিই। প্রথম কথা হচ্ছে কি, পোলারাইজার বা অ্যানালাইজার ফিল্টার। কেমন? পোলারাইজার বা অ্যানালাইজার ফিল্টার। আচ্ছা, ক্লাস আটকে যাচ্ছে ওয়েব অ্যাপে। আচ্ছা আমাকে বলো তো একটু করে, ওয়েব অ্যাপে কি ক্লাস ক্লিয়ার মতো শোনা যাচ্ছে? ওয়েব অ্যাপে আর 5 মিনিট, শুধু আর 5 মিনিট। হ্যাঁ, তো ফেসবুকে কোনো একটা কারণে প্রবলেম করতেছে, ফেসবুকে কোনো একটা কারণে প্রবলেম করতেছে। তাহলে একটু যাদের প্রবলেম হচ্ছে একটু রিক্যাপ করে নিই, কারণ আমার তো সময় নেই বেশি। আমি তো তোমাকে, আচ্ছা আরেকবার রিক্যাপ করে দিই। আমি বললাম যেটা গণনাঙ্কের বেলায় সিসের বেশি হওয়া দরকার ছিল, কারণ সিস পোলার, আর একটু ব্যতিক্রম দেখায় সিসটা, তাই সিসের গণনাঙ্ক কম হয়ে থাকে, ট্রান্সের গণনাঙ্ক বেশি হয়ে থাকে। আর স্ফুটনাঙ্কের বেলায় সিসের স্ফুটনাঙ্ক বেশি হবে, ট্রান্সের স্ফুটনাঙ্ক কম হবে। জাস্ট একটু এটা মনে রাখবা, কেমন? আর এগুলো একটু দেখিও যে গণনাঙ্ক সুস্থিতি এর কম এর বেশি, এগুলো সবগুলো হচ্ছে সিসের বেশি এটার কম। আর অ্যাসিড হাইড্রাইডের ক্ষেত্রে এটা করে এটা করে না, কেমন? একটু জাস্ট দেখে যাও তোমরা। ওকে, তাহলে আসলে আমরা এখন দেখার চেষ্টা করি যে আলোক সামান্য আজকে আমরা পড়বো না, বাট দু একটা টার্ম আছে, এগুলো আমরা পড়ে রাখি। পোলারাইজার বা অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টার, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, আমি তোমাকে দেখাই একটু করে, এই জিনিসটা তোমাকে আমি দেখাই। ধরো তুমি এখানে একটা কিনেছো একটা, সবাই কি ছুটি যেতেছো? আচ্ছা আচ্ছা, ছুটি দিয়ে দিব, একটু ধৈর্য ধরো। দেখো, ধরো এখানে আমি একটা দরজা নিছি, ধরো দরজাটাকে আমি বড় রাখলাম, তাহলে এই দরজার মধ্যে কয়জন প্রবেশ করতে পারবে? ধরো আমার সাইজের, এখানে 1 2, তারপরে ধরো 3, তারপর ধরো 4, এটা টাইমে এখানে 4জন প্রবেশ করতে পারতেছে। এখন আমি যদি দরজাটাকে একটু ছোটো করে দিতাম, তাহলে যেটা হয়তো 4জন ধর প্রবেশ করতে পারতো না, তখন দেখা যেত এখানে ধরো 2জন প্রবেশ করতে পারতেছে। এট এ টাইমে এখানে ধরো যাক 2জন প্রবেশ করতে পারতেছে। দরজাকে যদি আমি আরও ছোটো করে দিতাম, তাহলে তখন দেখা যাবে এখানে শুধুমাত্র 1জন প্রবেশ করতে পারবে। তো এই 1জন প্রবেশের যে ঘটনাটা, এটাই হচ্ছে অ্যানালাইজার ফিল্টার বা পোলারাইজার। পোলারাইজারে কি হয়, যে ধরো তুমি এখানে একটা আলোক উৎস নিছো, ধরো তুমি এখানে একটা আলোক উৎস নিছো, তাহলে এখান থেকে আলো নির্গত হচ্ছে, চারপাশে কিন্তু বিভিন্ন কম্পমান আলো থাকবে, বিভিন্ন তলে কম্পিত হচ্ছে আলো, চারদিকে ছড়াই পড়তেছে আলোগুলা, আলোগুলো কিন্তু দেখো চারদিকে কিন্তু ছড়াই পড়তেছে, বিভিন্ন তলে তারা কম্পিত হচ্ছে, আলোগুলো বিভিন্ন তলে তারা কম্পিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি কোনো কারণে এখানে একটা অ্যানালাইজার বা পোলারাইজার ফিল্টারকে রাখি, এটা কি করে, এটার মধ্যে যদি অসংখ্য আলো গেলেও সে শুধুমাত্র একটা আলোকে পাস হইতে দিবে। এটার কাজটা কি? এই যে দেখো, ভালো করে লক্ষ্য করো, পোলারাইজারের কাজটা কি? পোলারাইজারের কাজ হচ্ছে যে তোমার এখানে সে কি করবে, এই দেখো এই আলোগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো তল অসমবর্তিত আলো। এই আলোগুলোকে আমরা বলবো তল অসমবর্তিত আলো। কেন? কারণ এই আলোগুলা এক এক তলে কম্পিত হচ্ছিল, বিভিন্ন তলে কম্পিত হচ্ছিল। বাট অ্যানালাইজার কি করে, একটা আলোকে অ্যালাউ করে, এবং এই আলোটা একটা পার্টিকুলার তল বরাবর যায়, তাই এই আলোটাকে বলা হবে তল সমবর্তিত আলো। তাই এই আলোটাকে কি বলা হবে? তল সমবর্তিত আলো, তল সমবর্তিত আলো বলা হবে।
বুঝছো জিনিসটা? তল সমবর্তিত আলো জিনিসটা কি? আচ্ছা আজকে আর পড়াবো না, শুধু পোলারাইজার ফিল্টার পর্যন্তই পড়াবো। দেখো আমাকে বলো তো, পোলারাইজার ফিল্টার পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? পোলারাইজার ফিল্টার পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? পোলারাইজার ফিল্টার বুঝো নাই? দেখো আমি বলতেছিলাম পোলারাইজার ফিল্টার জিনিসটা কি, যে তোমার এখানে এখানে ধরো একটা আলোক উৎস রাখছো, যেখান থেকে অসংখ্য আলো বিভিন্ন তলে কম্পিত হচ্ছিল, তাই এটাকে আমরা বলি তল অসমবর্তিত আলো। তল অসমবর্তিত আলো জিনিসটা কি? যে সকল আলো বিভিন্ন তলে কম্পিত হয় তাকে আমরা বলি তল তল অসমবর্তিত আলো। তো এটা হচ্ছে আমাদের পোলারাইজার ফিল্টার। এটা হচ্ছে আমাদের কি? পোলারাইজার পোলারাইজার ফিল্টার। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে সে শুধুমাত্র একটা আলোকে অ্যালাউ করবে, যে এখানে এমন একটা ছিদ্রপথ থাকবে যেখানে শুধু একটা আলো পাস করতে পারবে, এই লোকটার মতো একটা লোক শুধু পাস করতে পারতেছে। বুঝতে পারছো? একটা আলো পাস করতে পারতেছে। এটাকে আমরা কি বলতেছি জন্য, এটাকে আমরা বলতেছি তল সমবর্তিত আলো। তো এই যে একটা তল সমবর্তিত আলোটাকে আমাদের নেক্সট দিন কাজে লাগবে। এখন যা একটু করে শুধুমাত্র একটা আলো গ্রহণ প্রবেশ করবে, হ্যাঁ একটা আলো না, মানে একটা আলোক তরঙ্গ প্রবেশ করবে। কেমন? একটা আলোক তরঙ্গ প্রবেশ করবে। আচ্ছা আমাদের আলোগুলো তো তোমার অসংখ্য আলোক তরঙ্গ নিয়ে গঠিত। আচ্ছা ওকে, বুঝতে পারছি জিনিসটা? তল সমবর্তিত আলো মানে সেখানে তো অসংখ্য আলো 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 এখান থেকে বের হচ্ছে, শুধুমাত্র একটা আলোকে সে কিন্তু এখানে গ্রহণ করবে। ওকে, আশা করি ক্লিয়ার জিনিসটা। তাহলে আমাদের আজকে লেকচার এতটুকুই থাকবে। এখানে মানে ডেফিনেশনও দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, আমরা আগামী দিন পড়বো আবার, সমস্যা নেই এখান থেকে। তাহলে আজকে লেকচার কেমন লাগছে তোমরা জানাতে পারো আমাকে। যদি ভালো লাগে লেকচারটা তাহলে রিয়েক্টেড দিতে পারো, তাহলে আমি বুঝবো তুমি লেকচার ভালো বুঝতে পারছো। কেমন? আচ্ছা হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে আগামী ক্লাসে।